আধুনিক যুগ 4 আজকে একটা ক্লাস হয়নি, সেটা মধ্যযুগ 2 দিন নিতে হয়েছিল। দ্বিতীয় ক্লাসটা অনেকেই রেকর্ড দেখেছে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সবাইকে বলছি আজকে আমরা শুরু করছি মুক্তিযুদ্ধ ভাষা আন্দোলন ভিত্তিক সাহিত্য, এটা দিয়ে। এরপর আমরা পত্রপত্রিকার ক্লাসটা করব। এই দুটো করার পরে আমরা যদি সময় পাই, যদি পারি, আমরা আমাদের যে বাকি লেখকরা ছিল তাদের নিয়ে আমরা পড়ব। যদি বাকি লেখকদের নিয়ে আমরা পড়তে না পারি, কোনো সমস্যা নেই, সেটার রেকর্ড তোমরা দেখে নিবা, সেটা স্লাইডগুলো তোমরা দেখে নিবা। আচ্ছা, মুক্তিযুদ্ধ ভাষা আন্দোলন ভিত্তিক সাহিত্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এখান থেকে প্রশ্ন একটা থাকে। তো দেখো, এখানে দেখো 1 আর 2 নম্বরে যেগুলো আছে একদম প্রতিদিন, মোট কথা আজকে আমি এই দুটো টপিক নিয়ে প্রথমে পড়াবো। ক্লাস এখন গতকাল গতকাল ক্লাস হয়েছে, হবে না কেন? মনির গতকাল ক্লাস ছিল। হ্যাঁ, আজকে শেষ, সবাই খেয়াল করো। আজকে ভাষা আন্দোলন, ডেলি এক্সাম আজকে মনে হয় আরও পরে হবে। দেখো, ভাষা আন্দোলন ভিত্তিক গ্রন্থ, মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ, চলচ্চিত্র, পত্রপত্রিকা, এই টপিকগুলো আমরা আজকে প্রথমে পড়ব, ঠিক আছে? তো আমরা দেখো শুরু করে দিচ্ছি। বিগত বছরের মুক্তিযুদ্ধ ভাষা আন্দোলন বিষয়ক প্রশ্ন এখানে অল্প দেয়া আছে, জাস্ট তোমরা আইডিয়া নেওয়ার জন্য। যেমন এখানে খোকা ও রঞ্জু মাহমুদুল হকের কোন উপন্যাসের চরিত্র? এটা একটা মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। ওই উপন্যাস থেকে চরিত্রটা দেয়া হয়েছে। হ্যাঁ, কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস? এটা 43-তে ছিল। আমার দেখা নয়াচীন কার লেখা? এটা 43-তে ছিল। আমার দেখা রাজনীতির 50 বছর কার লেখা? এটা 43-তে ছিল। তারপর দেখো 42 BC, যেটা ডক্টরদের জন্য ছিল, ওটা অসমাপ্ত আত্মজীবনী, প্রথম প্রকাশিত হয় কত সালে? সেটা ছিল। মুক্তিযুদ্ধ ভিত্তিক নভেল কোনটি? এটা মুক্তিযুদ্ধ ভিত্তিক নভেল আসছে। ভাষা আন্দোলন নিয়ে লেখা কবিতা, যেটা আমরা গতকাল পড়েছি, তাই না? স্মৃতিস্তম্ভ। মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক কোনটি? হ্যাঁ, এটা ছিল 69-এর গণ অভ্যুত্থানের পটভূমিকায় লেখা উপন্যাস। আচ্ছা, এটা তোমার আসলে এই মুক্তিযুদ্ধ ভিত্তিক না, গতকাল যে আমরা পড়লাম সেখান থেকেই আসে, প্রেক্ষাপট সম্পর্কিত। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে মুক্তিযুদ্ধ নিয়ে একটি উপন্যাস রচনা করেছেন, যা 1972 সালে প্রকাশিত হয়। উপন্যাসটির নাম কি? গতকাল আমরা পড়েছিলাম, তাই না? তারাশঙ্কর যখন পড়েছি 1971 সালে লিখেছে, প্রকাশিত হয়েছে 1972 সালে। ওই উপন্যাসের নাম 1971। 1971-এ আসলে কয়টা উপন্যাস আছে? 2টো উপন্যাস আছে, তাই না? সুতপাত তপস্যা আর একটি কালো মেয়ের কথা। হ্যাঁ, 39 BCS, যেটা ডক্টরদের ছিল। জীবন থেকে নেওয়া চলচ্চিত্রটির পরিচালক কে? 40 BCS এগুলো আসছে। এখানে দেখো, মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি? এই যে একটি কালো মেয়ের কথা, তারাশঙ্কর থেকে আসছিল। 21শে ফেব্রুয়ারির বিখ্যাত গানটির রচয়িতা কে? এটা তো আমরা জানি না, আব্দুল গাফার চৌধুরী। কালো বরফ উপন্যাসটির বিষয় কি? এটা দেশভাগ। তাহলে আমরা দেখতে পাচ্ছি কী ধরনের প্রশ্ন আসে, যে নিচের কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস, অথবা নিচের কোনটি ভাষা আন্দোলন ভিত্তিক রচনা, এরকম করে আসতে পারে। হ্যাঁ, 36-38 আমি আর আলোচনা করছি না, এখানে 35 BCS যেগুলো সেগুলো ছিল। আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি, ঠিক আছে? সবাই একটু খেয়াল করবা, যতটুকু পারো মনোযোগ দিবা। গতকাল ক্লাস লিঙ্ক সবসময় একরকমই তো থাকে সাকিবুল, আর প্রতিদিন সন্ধ্যা 7টায় ক্লাস হয়েছে। আচ্ছা, ভাষা আন্দোলন, সবাই একটু মনোযোগ দাও। হ্যাঁ, খুবই ইম্পর্ট্যান্ট ক্লাসটা। প্রথমে আসছি আমরা মুক্তিযুদ্ধ ভিত্তিক স্মৃতি। আচ্ছা, 1 মিনিট খেয়াল করো। ভাষা আন্দোলন, এখানে তোমার ভাষা আন্দোলন ভিত্তিক যে নাটক, আমরা প্রথমে ভাষা আন্দোলন দিয়ে শুরু করছি। ভাষা আন্দোলন ভিত্তিক নাটক খেয়াল করো। প্রথম যে নাটকটা সেটা কবর, এবং এটার রচনাকাল তোমার 1953 সাল, আর প্রকাশকাল 1966 সাল। এখন দেখো, ভাষা আন্দোলনের উপর রচিত প্রথম নাটক কবর। প্রশ্ন আসতে পারে যে ভাষা আন্দোলনের উপর রচিত প্রথম নাটক কোনটি? কবর। এটা মোটামুটি আমরা সবাই জানি। একইভাবে উপন্যাসের বিষয়টাও আমরা জানি, এবং এটা রচনা করেছেন কে? রচনা করেছেন মুনির চৌধুরী। হ্যাঁ, রেকর্ড আজকে, গতকাল আমি ভুলে রেকর্ড করি নাই। এটা তোমার রচনা করেছেন কে? রচনা করেছেন মুনির চৌধুরী। এটা আমরা মোটামুটি সবাই জানি। হ্যাঁ, তো এখানের যে চরিত্রগুলো, সেই চরিত্রগুলো মনে রাখতে হবে। আর আরেকটা নাটক, সেটা খেয়াল করো, আরেকটা নাটক বিবাহ।
এটা হচ্ছে তাও তোমার ভাষা আন্দোলনের উপরে লিখিত। তো এই বিবাহ নাটকটা যেহেতু একটু অপ্রচলিত বা কম শোনা যায় নামটা, এটা একটু মনে রাখো। হ্যাঁ হ্যাঁ, আজান দিচ্ছে। তো বিবাহ নাটকের তোমার রচয়িতা হচ্ছে মমতাজ উদ্দিন আহমদ, এবং এটা চরিত্র হচ্ছে তোমার সকিনার সাথে যার বিয়ের কথাবার্তা হয় সে দেখা যায় তোমার ভাষা আন্দোলনে চলে যায়। হ্যাঁ, ভাষা আন্দোলনের মিছিলে চলে যায়। এই বিষয়টাকে নিয়েই হচ্ছে নাটকটা রচিত হয়েছিল। তো এই নামটা মনে রাখবা, যেহেতু কবর মোটামুটি কমন, তো এলে তুমি এই নামটা মনে রাখার চেষ্টা করবা। এরপর আসি উপন্যাস আরেক ফাল্গুন। এটা গতকাল আমরা আলোচনা করেছিলাম, জহির রায়হানের উপন্যাস, এবং এটার চরিত্রগুলো অবশ্যই মনে রাখবা, কারণ আরেক ফাল্গুন সবসময় আসে এভাবে যে ভাষা আন্দোলনের উপর রচিত প্রথম উপন্যাস কোনটি। তো প্রথম উপন্যাস যেহেতু আসে, এটার চরিত্রগুলো তোমরা মনে রাখার চেষ্টা করতে হবে। তারপরের উপন্যাসটা আসো আর্তনাদ। এটা শওকত ওসমান, গতকাল আমরা পড়েছিলাম তাই না, ভাষা আন্দোলন ভিত্তিক শওকত ওসমানের উপন্যাস ছিল আর্তনাদ। একই সাথে আমরা শওকত ওসমানের অনেকগুলো মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস পড়েছিলাম তাই না। তারপর আসো নিরন্তর ঘণ্টাধ্বনি সেলিনা হোসেন নামটা মনে রাখবা, কারণ সেলিনা হোসেনের বেশ কিছু রচনা আছে মুক্তিযুদ্ধ এবং তোমার ভাষা আন্দোলন ভিত্তিক। ঠিক আছে, আরেকটা হচ্ছে যাপিত জীবন। তাহলে আমরা এখানে 4টা পড়েছি, 4টার মধ্যে 2টো বেশ কমন, একটা হচ্ছে আরেক ফাল্গুন, আরেকটা হচ্ছে আর্তনাদ হচ্ছে শওকত ওসমানের। আর 2টো পড়েছি কার? আর 2টো পড়েছি সেলিনা হোসেনের। 2টোর নাম হচ্ছে নিরন্তর ঘণ্টাধ্বনি আর হচ্ছে যাপিত জীবন। কবর নাটক সম্পর্কে আমরা খুব সামান্য করে একটু দেখে রাখি। সেটা হচ্ছে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটা প্রতিবাদ সভায় 21শে ফেব্রুয়ারির হত্যাকাণ্ডের সমালোচনা করে একটা প্রস্তাব পাস করা হয়। তো সে কারণে তোমার গ্রেফতার হয়ে কারাগারে ছিলেন হচ্ছে নাট্যকার মুনির চৌধুরী। ঠিক একই সময়ে তোমার কারাগারের আরেকটা কক্ষে বন্দী ছিলেন হচ্ছে কমিউনিস্ট নেতা রণেশ দাশগুপ্ত। ওনার কিছু রচনা সম্পর্কেও আমরা পড়ব। এই রণেশ দাশগুপ্তের অনুরোধেই হচ্ছে তিনি ভাষা আন্দোলনের হত্যাকাণ্ড নিয়ে কবর নাটকটা লিখেন। দেখো, কবর নাটকটা এমনভাবে লেখা হয়েছিল, যেহেতু এটা হচ্ছে তোমার ঢাকা কেন্দ্রীয় কারাগারে লেখা হয়েছে এবং সেখানেই মঞ্চায়ন করা হয়েছিল। তো এটার পরিবেশ, তারপরে হচ্ছে তোমার যেমন কোনো নারী চরিত্র ছিল না, তো সব কিছুর ঘটনার সন্নিবেশটা এমনভাবে করা হয়েছে যেন এটা তোমার জেলখানার মধ্যে মঞ্চায়িত হতে পারে। তো এটা হচ্ছে রাতে যখন কারাগারের বাতি নিভিয়ে দেওয়া হয়েছিল, তখন সেই লণ্ঠনের আলোয় সেই নাটকে প্রথম মঞ্চায়ন হয়েছিল ঢাকা কারাগারে। তো প্রশ্নটা এভাবে থাকতে পারে যে কবর নাটকের প্রথম মঞ্চায়ন কোথায় হয়েছিল? এটা হচ্ছে ঢাকা কারাগারে। ঠিক আছে, এখন এটা তাহলে কবে হচ্ছে তোমার মঞ্চায়িত হয়েছিল বলো তো? 1952 সালের 21শে ফেব্রুয়ারি হচ্ছে ভাষা আন্দোলনের মিছিলে তোমার গুলিতে নিহত হয়। ঠিক আছে, তো সেই ঘটনা কেন্দ্র করেই তো এই নাটকটার কাহিনী এগিয়েছে। তাহলে আমরা বলতে পারি এই নাটকটা হচ্ছে বাংলা ভাষা আন্দোলনের পটভূমিতে রচিত হওয়া প্রথম প্রতিবাদী নাটক। এখন প্রথম নাটক বলুক বা প্রতিবাদী নাটক যেটাই বলুক না কেন, সেটা হচ্ছে এই নাটকটা। 52 সালে তো হইতে পারবে না, 52 সালে না, এটা হচ্ছে তোমার কখন হয়েছে? 53 সালে। তো মুনির চৌধুরী নাটকটা লেখা শেষ করেছিলেন হচ্ছে 1953 সালের 17ই জানুয়ারি, আর জেলখানায় অভিনীত হয়েছিল হচ্ছে 21শে ফেব্রুয়ারিতে, মানে 1953 সালের 21শে ফেব্রুয়ারিতে। তো প্রশ্নটা তোমার এভাবেও থাকতে পারে যে প্রথম কখন মঞ্চায়িত হয়েছিল? প্রথম মঞ্চায়িত হয়েছে হচ্ছে 1953 সালের 21শে ফেব্রুয়ারি, আর উনি লেখা শেষ করেছেন 17ই জানুয়ারি। ঠিক আছে, আর কারাগারের বাহিরে কবর নাটক প্রথম মঞ্চে অনুষ্ঠিত হয় 1955 সালের 21শে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে। বিবাহ নাটক সম্পর্কে একটু আগেই বলেছি যে বিবাহ নাটকে সখিনারও স্বপ্ন ছিল। তো সে যখন গায়ে হলুদ আর হাতে মেহেদি মেখে বধূ বেশে বসেছিল, তখন তার বর হচ্ছে 52 উত্তাল মিছিলে ছুটে গিয়েছিল। হ্যাঁ, এতটুকুই, জাস্ট সখিনা তোমার বিবাহ নাটকটার কথা মনে রাখবা। আরেক ফাল্গুন সম্পর্কে গতকাল বলেছি, আজ সেটা বলছি না। তারপর আসো চলচ্চিত্র হচ্ছে ভাষা আন্দোলন নিয়ে পড়ছি আমরা এখনও, জীবন থেকে নেয়া, এবং এটাতে প্রথমবারের মতো আমার সোনার বাংলা গানটি ব্যবহৃত হয়। এটার রচয়িতা কে ছিলেন? পরিচালক ছিলেন জহির রায়হান। কবিতাগুলো একটু খেয়াল করো। কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি, এটা রচয়িতা হচ্ছে মাহবুবুল আলম। স্মৃতিস্তম্ভ নিয়ে হচ্ছে, আচ্ছা আমরা ফিল্মোরাতে রেকর্ডকারী, এজন্য এখানে দেখা যাচ্ছে না মাহবুবা সুলতানা। যদি রেকর্ড নাও থাকে কোনো সমস্যা নাই, আগের রেকর্ডগুলো আছে। স্মৃতিস্তম্ভ হচ্ছে আলাউদ্দিন আল আজাদ, গতকাল আমরা পড়েছিলাম। এটা হচ্ছে তোমার
তোমার যখন শহীদ মিনার তৈরি করেছে, শহীদ মিনারটা ভেঙে দেওয়ার প্রতিবাদে এই কবিতাটা তিনি লিখেছিলেন। এবং বর্ণমালা আমার দুঃখিনী বর্ণমালা, এটা লিখেছেন শামসুর রহমান। তারপর অমর একুশে লিখেছেন হাসান হাফিজুর রহমান। তো এখানে আসো, কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছি। এটা হচ্ছে তোমার একুশের প্রথম কবিতা। কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছে, এটা হচ্ছে একুশের প্রথম কবিতা। লিখেছেন কে লিখেছেন? মাহবুবুল আলম চৌধুরী। মূলত হচ্ছে তোমার যখন 21শে ফেব্রুয়ারিতে যখন পাকিস্তানি শাসক গোষ্ঠী তোমার গুলি চালায়, তখন যেহেতু সেই খবরটা সারা দেশে ছড়িয়ে যায়, তখন কিন্তু মাহবুবুল আলম চৌধুরী খুবই অসুস্থ এবং তার শরীরে জলবসন্তের চিহ্ন ছিল। তখন তিনি সারা রাত জেগে এই কবিতাটা লিখেন, কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছে। এবং ঠিক পরদিন মানে 23 ফেব্রুয়ারিতে চট্টগ্রামের পরের দিনের পরদিন 23 ফেব্রুয়ারিতে চট্টগ্রামের লালদিঘি ময়দানে প্রতিবাদ সভায় তিনি এই কবিতা পড়েছেন এবং তার সতীর্থ হারুনুর রশিদ এই কবিতাটা তোমার পড়েছিল। তারপর পাকিস্তানি সরকার সেই কবিতা বাজেয়াপ্ত করে এবং হুলিয়া জারি করে মাহবুবুল আলম চৌধুরীর উপর। তিনি এবং তার কবিতা হয়ে গেল ইতিহাসের অংশ। কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছে, এটা হচ্ছে 21শে প্রথম কবিতা, মনে রাখতে হবে, ঠিক আছে? স্মৃতিস্তম্ভ একটু আগে বলেছি, 1952 সালে পাকিস্তানি পুলিশ যখন শহীদ মিনার ভেঙে ফেলে, তখন এই প্রতিবাদে তোমার আলাউদ্দিন আল আজাদ এই কবিতাটা লিখেন এবং এটা হচ্ছে ওনার মানচিত্র কাব্যের বিখ্যাত কবিতা। যেমন স্মৃতিস্তম্ভটা আসছে, এখন যদি আসে হয়তো কোন কাব্যগ্রন্থ সেটা আসতে পারে। বর্ণমালা আমার দুঃখিনী বর্ণমালা, বর্ণমালা আমার দুঃখিনী বর্ণমালা, এটা হচ্ছে 1988 সালে আইয়ুব খান পাকিস্তানের সব ভাষার জন্য যখন অভিন্ন রোমান হরফ চালু করার প্রস্তাব করেন, তখন হচ্ছে শামসুর রহমান এই কবিতাটা লিখেন, বর্ণমালা আমার দুঃখিনী বর্ণমালা। তারপর আসো, হুলিয়া হচ্ছে তোমার গ্রেফতারি পরোয়ানা জারি করা। হ্যাঁ, তারপর আসো ভুলবো না। মোট কথা হচ্ছে এটা তোমার 30 দিনের মধ্যে হচ্ছে আদালতে হাজির হবার নির্দেশ প্রদানকারী, মানে নির্দেশ প্রদানটাকেই বলা হচ্ছে হুলিয়া। তোমার ফৌজদারি কার্যবিধির 87 ধারা মোতাবেক এই গ্রেপ্তারি পরোয়ানাটা তোমার জারি করা হয় এবং 30 দিনের মধ্যে ওই ব্যক্তিকে আদালতের মধ্যে হাজির হতে হবে, এটাই হচ্ছে হুলিয়া। হুলিয়া আবার একটা কবিতা আছে, সেটা হচ্ছে নির্মলেন্দু গুণের। হ্যাঁ, ওইটা আবার আসছিল একবার। তো দেখো, গান ভুলবো না 21শে ফেব্রুয়ারি ভুলবো না, এটা হচ্ছে 21শে প্রথম গান। একটু আগে আমরা যেটা পড়েছি সেটা কি ছিল? কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছি, সেটা কি ছিল? সেটা ছিল কবিতা, ছিল 21শে প্রথম কবিতা ছিল। এখন আমরা পড়ছি 21শে প্রথম গান। তাহলে 21শে প্রথম গান লিখেছেন কে? ভাষা সৈনিক আ.ন.ম গাজীউল হক। আর সুর করেছেন কে? নিজামুল হক। তাহলে কি হবে বলো তো? এই যে গাজীউল হক, নিজামুল হক ভাই, ওকে, সুর করেছেন ওনার ভাই, আ.ন.ম গাজীউল হকের ভাই নিজামুল হক। 21শে ফেব্রুয়ারি, এটা হচ্ছে কবির সুমনের। আর সালাম সালাম হাজার সালাম বিখ্যাত একটা কবিতা গান, এটা হচ্ছে ফজলে খোদা এবং সুরকার ও শিল্পী হচ্ছে আব্দুল জব্বার। দেখো, আমি তোমাদের বলি, আমার ভাইয়ের রক্তে রাঙানো, এটা প্রত্যেকবার আসে, এটা মোটামুটি সবাই জানে, আব্দুল গাফার চৌধুরীর। এবং প্রথম সুরকার হচ্ছে আব্দুল লতিফ আর বর্তমান সুরকার হচ্ছে আলতাফ মাহমুদ। তাহলে যেটা মনে রাখবা সেটা হচ্ছে সালাম সালাম হাজার সালাম, এটা তো তুমি জানোই। যেটা মনে আছে, যেটা তুমি জানো, সেটা নিয়ে তো আর টেনশন নাই। যেটা তোমার মনে রাখা দরকার, যেমন সালাম সালাম হাজার সালাম, এটা কে করেছেন? ফজলে খোদা। মৃত্যুকে যারা তুচ্ছ করিল, এটা হচ্ছে প্রভাত ফেরির প্রথম গান। প্রভাত ফেরির প্রথম গান, এটা হচ্ছে তোমার লেখক হচ্ছে ভাষা সংগ্রামী প্রকৌশলী মোশারেফ উদ্দিন আহমদ, আর সুর করেছেন আলতাফ মাহমুদ। সুর করেছেন আলতাফ মাহমুদ। তাহলে বলো তো এটা কখন গাওয়া হয়েছিল? প্রভাত ফেরির প্রথম গান তাহলে কবে গাওয়া হয়েছিল? হ্যাঁ, 1953 সালের 21শে ফেব্রুয়ারির সকালে, ঠিক আছে, ভেরি গুড। ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চাই, এটা হচ্ছে আব্দুল লতিফ। এটা আসতে পারে, আসে অনেক সময়, হ্যাঁ, কমন। তারপর আসো, ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত গবেষণা গ্রন্থ, এটা হচ্ছে 21শে ফেব্রুয়ারি। এটা প্রকাশের 3 সপ্তাহের মধ্যে পাকিস্তান সরকার বাজেয়াপ্ত করে। এটা সম্পাদক ছিল হাসান হাফিজুর রহমান। তারপর হচ্ছে 21শে দলিল, এটা হচ্ছে এম.আর. আখতার মুকুল, অনেক সময় আসে। ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা, এম.আর. আখতার মুকুল। তার ভাষা আন্দোলন হুমায়ুন আজাদ। তারপর হচ্ছে শহীদ মিনার, এটা হচ্ছে রফিকুল ইসলাম। এখন আসো 21শে ফেব্রুয়ারি, এটা সম্পর্কে আমরা দেখি। এটা হচ্ছে সাহিত্য সংকলন। এই সাহিত্য সংকলনের তোমার সম্পাদক কে ছিলেন? হাসান
হাফিজুর রহমান। এটাতে মূলত হচ্ছে এই সংকলনে তোমার কবিতা, প্রবন্ধ, গল্প, গান, নকশা, ইতিহাস এরকম 6টা বিভাগে টোটাল 22 জন লেখকের লেখা প্রকাশিত হয়। এবং এই সংকলনে প্রথমবারের মতো আব্দুল গাফফার চৌধুরী রচিত আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটি প্রকাশিত হয়। কোথায়? ওই যে 21শে ফেব্রুয়ারি যে তোমার সাহিত্য সংকলন, সেটা, এই সাহিত্য সংকলনটা সম্পাদনা কে করেছেন? হাসান হাফিজুর রহমান। এবং প্রকাশের 3 সপ্তাহের মধ্যে পাকিস্তানের তৎকালীন সরকার সংকলনটি বাজেয়াপ্ত করেন। এই প্রশ্নটা প্রায়ই আসে। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে, যখন জিজ্ঞেস করা হয় যে 21শে ফেব্রুয়ারি সাহিত্য সংকলনের প্রকাশক কে ছিলেন? হাসান হাফিজুর রহমান? না, প্রকাশক ছিলেন হচ্ছে মোহাম্মদ সুলতান। আর তোমার সম্পাদনা করেছেন হচ্ছে হাসান হাফিজুর রহমান। এখন আসো আমরা ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত গল্পগুলো দেখব। যেমন 21-এর গল্প আমরা জানি কে লিখেছেন, সূর্যগ্রহণ এটাও আমরা জানি, আমরা অলরেডি পড়েছি, তাই না? কয়েকটি সংলাপ, এই 3টাই হচ্ছে জহির রায়হানের। দৃষ্টি এটা হচ্ছে আনিসুজ্জামান। খরস্রোত হচ্ছে সর্দার জয়নুদ্দিন। প্রথম বৌদ্ধভূমি রাবিয়া খাতুন, শহীদ মিনার রাজিয়া খান, কয়েকটি রজনীগন্ধা মর্তুজা বশির। অন্তত জহির রায়হানেরগুলো অন্তত চোখ বুলে রাখবা, মনে রাখার চেষ্টা করবা। তারপর সর্দার জয়নুদ্দিনের খরস্রোত এটাও মনে রাখবা। চলে আসছি কোথায় বলো তো? চলে আসছি মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থে। তার আগে আমরা 1 মিনিটের জন্য ভাষা আন্দোলন নিয়ে খুব সামান্য আলোচনা করি। হ্যাঁ, সেটা হচ্ছে কাত্তাসিনী ফাঁসির দাবি নিয়ে এসেছি। এটা কি ছিল? ভাষা আন্দোলন সম্পর্কিত 21-এর প্রথম কবিতা লিখেছেন কে? মাহবুবুল আলম চৌধুরী। আচ্ছা, এটা হচ্ছে 21শে, আমি মনে হয় 23শে, একটা স্লাইডে মনে হয় 23শে ফেব্রুয়ারি পরের দিন যে চট্টগ্রামে লালদিঘি ময়দানে পাঠ করেন এরকম ছিল। 23শে ফেব্রুয়ারি হবে না, এটা 22শে ফেব্রুয়ারি হবে। ঠিক আছে, স্লাইডে ঠিক করে দিব আমি। তারপরে হচ্ছে এটা তিনি ওই দিন 1952 সালের 21শে ফেব্রুয়ারি সন্ধ্যায় তিনি এটা লিখেন, যেটা বলেছিলাম। হ্যাঁ, রাতেই তিনি এটা লিখেন এবং তিনি অসুস্থ ছিলেন। স্মৃতিস্তম্ভ কার ছিল? কবিতাটা আলাউদ্দিন আল আজাদ। এটা অলরেডি আমরা অনেকবার পড়েছি। বর্ণমালা, আমার দুঃখিনী বর্ণমালা শামসুর রহমান, তাই না? শামসুর রহমান, রাইট? হ্যাঁ, আচ্ছা, তারপর আসো ভুলবো না 21শে ফেব্রুয়ারি ভুলবো না, এটা প্রথম গান, 21শে ফেব্রুয়ারির প্রথম গান। লেখক কে ছিল? আনম গাজীউল হক। আর্তনাদ উপন্যাসের লেখককে? ভাষা আন্দোলন সম্পর্কিত আর্তনাদ উপন্যাসের লেখক শওকত ওসমান। ভেরি গুড। যাপিত জীবনের লেখক? যাপিত জীবন এবং নিরন্তর ঘণ্টাধ্বনি, এই দুটো ছিল সেলিনা হোসেনের। আর প্রথম উপন্যাস ভাষা আন্দোলন সম্পর্কিত প্রথম উপন্যাস হচ্ছে আরেক ফাল্গুন। ওকে, আরেক ফাল্গুনের দুটো চরিত্রের নাম লিখো। ভেরি গুড, থ্যাংক ইউ। চলে আসছি আনোয়ার পাশা, রাইফেল, রুটি, আওরাত। খুবই দুঃখজনক বিষয়। আনোয়ার পাশা দেখো, রাইফেল, রুটি, আওরাত। আচ্ছা, এখানে কমা হবে। হ্যাঁ, রাইফেল, রুটি, আওরাত। রাইফেল তো চেনো, রাইফেল। রুটি চেনো, রুটি হচ্ছে রুটি, আর আওরাত হচ্ছে মহিলা মানুষ। ঠিক আছে, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ নিয়ে রচিত প্রথম উপন্যাস। তাহলে আমরা এটা মনে রাখবো। আমরা গতকাল একটা উপন্যাসের নাম পড়েছিলাম, কি নাম বলো তো? জাহান্নাম হইতে বিদায়। আমরা গতকাল যে উপন্যাসটা পড়েছিলাম সেটার নাম কি ছিল? জাহান্নাম হইতে বিদায়। তো এটা হচ্ছে তারও আগে লেখা হয়, এটা একদম শুরু থেকেই লেখা হচ্ছে, বুঝতে পেরেছো? এটা একদম, তবে এটা প্রকাশিত হয়েছে 1973 সালে। এটা প্রকাশিত হয়েছে কখন? 1973 সালে। এটা হচ্ছে রচিত হয়েছে প্রথম, কিন্তু প্রকাশিত হয়েছে পরে। মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম উপন্যাস এটা। আর জাহান্নাম হইতে বিদায় হচ্ছে যখন লিখেছে তখনই প্রকাশিত হয়েছে, যেমন আমরা দেখেছিলাম। হ্যাঁ, তো এটা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ নিয়ে রচিত প্রথম উপন্যাস এবং এটা লিখেছেন হচ্ছে আনোয়ার পাশা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সিনিয়র প্রভাষক ছিলেন এবং খুব দুঃখজনকভাবে তিনি এখানে কিন্তু নিজের চরিত্রটাই এঁকেছিলেন। তিনি একজন যে চরিত্রটা ছিল ইংরেজি বিভাগের শিক্ষক সুদীপ্ত শাহিন। এই সুদীপ্ত শাহিনের চরিত্রের আড়ালে আনোয়ার পাশা তিনি নিজেকেই এঁকেছেন এবং তিনি একদম এই উপন্যাসটা শুরু করেছেন যে বাংলাদেশের নামলো ভোর,
এই লাইনটা দিয়ে, এবং শেষ করেছেন নতুন মানুষ, নতুন পরিচয় এবং নতুন একটি প্রভাত, সে আর কত দূর, বেশি দূরে হতে পারে না, মাত্র এই রাতটুকু তো, মা ভয় কেটে যাবে, মানে ভয় করো না, কেটে যাবে। কিন্তু খুবই দুঃখজনক বিষয় হচ্ছে আমরা জানি উনি 1971 সালে 14 ডিসেম্বর আলবদর কর্তৃক অপহৃত এবং নিহত হন, অর্থাৎ উনি বিজয়টা দেখে যেতে পারেননি। তো এই উপন্যাসের চরিত্রটা আমরা একটু মনে রাখবো, সেটা হচ্ছে সুদীপ্ত শাহীন, ঠিক আছে, সুদীপ্ত শাহীন। এবং এটার বর্ণনা ছিল হচ্ছে তোমার 1971 সালে 25 মার্চ রাত থেকে পরবর্তী কিছু দিনের প্রতিটা মুহূর্তের বর্ণনা হচ্ছে এই উপন্যাসে উঠে এসেছে। বলা যায় তোমার একেবারে মানে কালের একটা সাক্ষী আর কি, একদম বরাবর, মানে তিনি যেটা দেখেছেন সেটাই তিনি এই উপন্যাসে তুলে ধরেছেন, এটা মনে রাখবো অবশ্যই। মুক্তিযুদ্ধভিত্তিক বাকি উপন্যাসগুলো দেখো, জাহান্নাম হইতে বিদায়, নেকড়ে অরণ্য, দুই সৈনিক, জলাঙ্গি, এগুলো হচ্ছে শওকত ওসমানের সবগুলো। জাহান্নাম হইতে বিদায় গতকাল এটা সম্পর্কে পড়েছি, এখন আর না পড়ি। এটার তোমার চরিত্র ছিল গাজী রহমান, প্রবীণ শিক্ষক গাজী রহমান, এবং এটা হচ্ছে তোমার সেপ্টেম্বরে লিখেন, 1971 সালের সেপ্টেম্বরে লিখেছেন। আর তোমার আনোয়ার পাশা কখন লিখেছেন, তারও আগে, সেপ্টেম্বরেরও আগে লিখেছেন, ঠিক আছে। হুমায়ুন আহমেদের কিছু উপন্যাস, যেমন দেখো নির্বাসন, আগুনের পরশমণি, শ্যামল ছায়া, জ্যোৎস্না ও জননীর গল্প, অনির্বাকচির একদিন, এগুলো হচ্ছে হুমায়ুন আহমেদের। এগুলো থেকে আবার অনেকগুলো সিনেমা হয়েছে, অনেকে হয়তো দেখে থাকবে। এগুলো হচ্ছে সৈয়দ শামসুল হকের নিষিদ্ধ লোবান, নীল দংশন, দ্বিতীয় দিনের কাহিনী, ত্রাহি, এগুলো সবগুলো হচ্ছে সৈয়দ শামসুল হকের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস, অনেক সময় আসে। নিষিদ্ধ লোবান থেকে আবার সিনেমা বানিয়েছেন কে, নাসিরুদ্দিন ইউসুফ, সিনেমার নাম হচ্ছে গেরিলা, অনেকেই দেখেছো তাই না। নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু সিনেমা নির্মাণ করেছেন, সিনেমার নাম হচ্ছে গেরিলা। এবং নিষিদ্ধ লোবান উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র হচ্ছে বিলকিস ও সিরাজ, মনে রাখতে হবে, বিলকিস ও সিরাজ মনে রাখতে হবে। মজার বিষয় হচ্ছে আমি হচ্ছে মানে পিটুয়ে পেজে কন্টেন্ট দেই আর কি, তো সেখানে হচ্ছে তোমার এই নিষিদ্ধ লোবান যে বইটা, এটা গ্রন্থ সমালোচনা দিয়েছিলাম, যেহেতু তোমার রিটেনে গ্রন্থ সমালোচনা থাকে তো ওখানে গ্রন্থ সমালোচনা দেওয়ার পর অনেকে কমেন্ট করতেছিল যে সৈয়দ শামসুল হক গেরিলা সিনেমা থেকে এটা নকল করছে, বুঝতে পারছো? বুঝো নাই তোমরা কি বলছি? মানে এটা তো তোমার সৈয়দ শামসুল হকের ওই নিষিদ্ধ লোবানকে কেন্দ্র করেই হচ্ছে, মানে ওখান থেকে ওই সিনেমার প্রেক্ষাপট থেকেই এই গেরিলা সিনেমাটা তৈরি করা হয়েছে, তাই না? ওই সিনেমা থেকে, উপন্যাস থেকেই নির্মাণ করা হয়েছে। তো এরা হচ্ছে যারা সিনেমা দেখছে, জীবনে কোনদিন বইয়ের নাম শুনে নাই বা জানতো না, তো তারা ওখানে লিখতেছিল যে গেরিলার নকল। আচ্ছা, হ্যাঁ, তারা পড়েনি, আসলে তাদের দোষ নাই। তার পাশে হাঙ্গর নদী, গ্রেনেড, আর হচ্ছে যুদ্ধ। কার বলো তো? ছোটবেলায় আসলে বুঝতাম না, বুঝছো, খুব ছোট যখন ছিলাম, তো মাঝে মধ্যে যখন হাঙ্গর নদী গ্রেনেড দিত শুক্রবারে, খুবই বিরক্ত হইতাম যে এটা বারবার কেন দেয়, হ্যাঁ, খুব বিরক্ত হইতাম। কিন্তু বড়বেলায় যখন দেখছি তখন অনেক ভালো লাগছিল। এগুলো হচ্ছে তোমার সেলিনা হোসেনের। আর সেলিনা হোসেনের যে দুটো আমরা ভাষা আন্দোলন সম্পর্কিত পড়েছি, সেগুলো কি ছিল? ভাষা আন্দোলন সম্পর্কিত যে দুটো উপন্যাস ছিল সেগুলো ছিল নিরন্তর ঘণ্টাধ্বনি আর যাপিত জীবন। আর উপন্যাসগুলো হচ্ছে মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাসগুলো হচ্ছে হাঙ্গর নদী, গ্রেনেড, আর হচ্ছে যুদ্ধ। হ্যাঁ, যাত্রা হচ্ছে শওকত আলী। তো শওকত দেখে ঠুস করে তাড়াতাড়ি দেখাই দিবা না, মানে শওকত দেখছে, ওই জন্য দেখা গেছে শওকতের পরে কি থাকবে, হয়তো ওসমানও থাকতে পারে। হ্যাঁ, তাহলে খেয়াল করতে হবে যাত্রা হচ্ছে কার? শওকত আলীর। ওকে। দেয়াল হচ্ছে আবু জাফর শামসুদ্দিন। এই দেয়াল হচ্ছে হুমায়ুন আহমেদের দেয়াল না, এটা হচ্ছে আবু জাফর শামসুদ্দিনের দেয়াল, দুটো একসাথে থাকবে না, ঠিক আছে। তাহমিমা আনাম আর গোল্ডেন এজ, অনেকে তাহমিমাকে আবার তাহমিনাও বলে, তাই না? তোমরা এত কিছু খেয়াল করো স্যার আর ম্যামের। আচ্ছা, খাঁচাই কার বলো তো? খাঁচাই হচ্ছে রশিদ হায়দার, ঠিক আছে। আরেকজন লেখক আছে, তিনি হচ্ছে রশিদ করিম, এটা আবার একটু খেয়াল করতে হবে, ঠিক আছে। তো আমার যত গ্লানি, এটা হচ্ছে আবার রশিদ করিমের। তাহলে দেখো, রশিদ হায়দারের হচ্ছে খাঁচাই, আর আমার যত গ্লানি এটা হচ্ছে রশিদ করিমের। রশিদ করিমের একটা বিখ্যাত উপন্যাস আছে উত্তম পুরুষ। এটা কার? রশিদ করিমের। এটা একবার মনে হয় আসছিল উত্তম পুরুষের। এটা একটি কালো মেয়ের কথা আমরা অনেকবার পড়েছি অলরেডি, তারাশঙ্কর
বন্দ্যোপাধ্যায়। কালো মেয়ের কথার কাহিনীটা এখানে বলেছি, তোমরা কেন্দ্রীয় চরিত্রটা মনে রাখবা, সেটা হচ্ছে নাজমা। এটা অলরেডি গতকাল অনেকবার বলেছি, আজকে আর বলবো না। কালো মেয়ের কথা আর হচ্ছে তোমার সুতপার তপস্যা, এই দুটো মিলে 1971 উপন্যাস, ঠিক আছে। জীবন ও রাজনৈতিক বাস্তবতা, এইটা একবার আসছে। এটা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পটভূমিতে রচিত, নাতি দীর্ঘ, খুব একটা বেশি না। হ্যাঁ, এটার মূল চরিত্র হচ্ছে আব্দুল মজিদ আর লেখক হচ্ছেন শহীদুল জহির। লেখক হচ্ছেন শহীদুল জহির। বিধ্বস্ত রোদের ঢেউ, এটা লিখেছেন হচ্ছে তোমার সর্দার জয়নুদ্দিন। তারপর হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের পূর্ব পশ্চিম। আচ্ছা, এই প্রশ্নটা হচ্ছে তোমার 35 BCS আসছিল। আমি বলতেছিলাম যে 1935 সালে আসছে, 35 BCS আসছে। সেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধোত্তর সময়ের চিত্র অঙ্কিত হয়েছে, মানে মুক্তিযুদ্ধ পরবর্তী চিত্র, বুঝতে পেরেছো? মানে মুক্তিযুদ্ধের সময়ের না, পূর্ব পশ্চিম। এটা ট্রিলজি, সেই সময় প্রথম আলো, পূর্ব পশ্চিম। পূর্ব পশ্চিম হচ্ছে একদম শেষেরটা, তো এখানে হচ্ছে মুক্তিযুদ্ধোত্তর, হ্যাঁ, পরবর্তী সময়টা আসছে। আমার বন্ধু রাশেদ, কার? মোহাম্মদ জাফর ইকবাল, এটা সবাই জানে মোটামুটি। ইমদাদুল হক মিলন, ওনার হচ্ছে কালো ঘোড়া। জীবন আমার বোন, এই যে দেখো, এটা থেকে আসছে কততে, 44-এ আসছে। জীবন আমার বোন, মাহমুদুল হক, এবং চরিত্র হচ্ছে খোকা রঞ্জু। এখানে আরও যে উপন্যাসগুলো আছে বাকি, সেগুলো সম্পর্কে একসাথে দেওয়া হয়েছে, ঠিক আছে। ফেরারি সূর্য, রাবেয়া খাতুন, অলাদ চক্র, এটা অবশ্যই মনে রাখবা। আমরা যখন সফা নিয়ে পড়বো তখন আবার এটা দেখবা। উপমহাদেশ হচ্ছে আল মাহমুদের। আল মাহমুদ সম্পর্কে আসবে তেমন মনে হয় না। আমার যত গ্লানি, রশিদ করিম। রশিদ করিমের আরেকটা বিখ্যাত উপন্যাস, মুক্তিযুদ্ধ সম্পর্কিত নয়, কী নাম বলেছিলাম বলো তো, মনে আছে কি? উত্তম পুরুষ, ভেরি গুড। জীবন আমার বোন, মাহমুদুল হক। তালপাতার সেপাই, আচ্ছা এটা কিন্তু কি নয়, এটা কিন্তু চিলেকোঠার সেপাই নয়, এটা হচ্ছে তালপাতার সেপাই, এটা হচ্ছে আখতারুজ্জামান, ঠিক আছে। আনোয়ার পাশা, রাইফেল রুটি আওরাত, বলেছি এটা মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম উপন্যাস। আর বাকিগুলো অলরেডি আমরা পড়েছি, এখানে জাস্ট একসাথে দেওয়া আছে। হ্যাঁ, যারা ওই স্লাইডগুলো দেখবা না, এই স্লাইড দুটো একসাথে দেখলে তোমাদের হয়ে যাবে। হ্যাঁ, এখানে বাকিগুলো আরও যেগুলো আছে সেগুলো দেওয়া আছে। মুক্তিযুদ্ধ বিষয়ক গল্প, সবাই একটু খেয়াল করো। মুক্তিযুদ্ধ বিষয়ক গল্প, মুক্তিযুদ্ধের গল্প, এটা হচ্ছে রাবেয়া খাতুনের। আচ্ছা, মুক্তিযুদ্ধের গল্প দেখো তো, রাবেয়া খাতুন। কথোপকথন তরুণ দম্পতি, এটা হচ্ছে সৈয়দ শামসুল হক। নামহীন গোত্রহীন, ঘর গেরস্তি, কেউ আসেনি, হ্যাঁ, ফেরা, এগুলো হচ্ছে হাসান আজিজুল হকের। এগুলো হচ্ছে হাসান আজিজুল হক। রেইনকোট, অপঘাত, মিলির হাতে স্টেনগান, এগুলো হচ্ছে আখতারুজ্জামান ইলিয়াস। তবে কিছু মনে রাখো বা না রাখো, এই হাসান আজিজুল হক আর আখতারুজ্জামান ইলিয়াসের এগুলো অবশ্যই মনে রাখতে হবে, ঠিক আছে। কালো মাফলার, বেওয়ারিশ লাশ, এগুলো হচ্ছে মাহমুদুল হক। 71-এর যিশু, শাহরিয়ার কবির। একটা কথা মনে রাখো, 71-এর যিশু বিভিন্ন তোমার ওয়েবসাইটে, তারপর ওই যে উইকিপিডিয়াতে যখন আমরা তোমার গুগলে সার্চ দিলে তোমার যে তথ্যগুলো আসে, সব জায়গায় দেওয়া আছে উপন্যাস। তুমি যেটা মনে রাখবে, 71-এর যিশু হচ্ছে উপন্যাস না, এটা একটা গল্প গ্রন্থ। এই গল্প গ্রন্থতে বেশ কয়েকটা গল্প আছে শাহরিয়ার কবিরের। ওই প্রথম গল্পটার নামও, গল্প গ্রন্থটার নামও 71-এর যিশু। প্রথম যে গল্পটা সেটার নামও 71-এর যিশু, ঠিক আছে। আমাদের ব্যক্তিগত রোষ, আমরা যদি কাউকে পছন্দ না করি, সেটা আমরা মানে ক্লাসে ঝাড়বো না, ঠিক আছে, সেটা আমরা আমাদের কাছেই রাখবো, ওকে। জন্ম যদি তব বঙ্গে, লিখেছেন শওকত ওসমান। সময়ের প্রয়োজনে, এটা হচ্ছে জহির রেহানের। তাহলে আমরা মুক্তিযুদ্ধভিত্তিক গল্প পড়েছি। আচ্ছা, তোমরা যারা বলো যে এত কিছু কি করে মনে রাখবো, এখন দেখো, তাহলে কি আমি পড়াবো না? একজন দুজনের নাম পড়াবো, মানে যেই একজন দুজন তোমরা অলরেডি জানো, শুধু সেটা পড়াবো? আচ্ছা, তুমি চোখ বুলাই নেবা, তুমি মুখস্থ করার চেষ্টা করবা না। ডাক্তার অঙ্কুর, আপন, তুমি মুখস্থ করার চেষ্টা করবে না, তুমি চোখ বুলাই যাবা, মানে তোমার কাজটা তুমি করে যাবে, তুমি মুখস্থ করার চেষ্টা করবে না। শামসুর রহমান, সেটা হচ্ছে স্বাধীনতা তুমি। আচ্ছা, এটা হচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক কবিতা, সবাই খেয়াল করো, মুক্তিযুদ্ধ বিষয়ক কবিতা। যেটা আসবে ওটা যদি জানতাম তাহলে তার কথা ছিল না। শামসুর রহমান, স্বাধীনতা তুমি। অ্যালেন গিন্সবার্গ, সেপ্টেম্বর অন যশোর রোদ। এই যে ছোটোবেলা থেকে এত পরীক্ষা দিছো, ক্লাস 1 থেকে শুরু করে এই পর্যন্ত,
তাহলে তো পরীক্ষার আগে যদি জানতা কোনটা আসবে তাহলে তো আর টেনশন ছিল না, তো ওইটা তো আর পরীক্ষাই না, না তুমি যদি জানো কি আসবে। অ্যালেন গিন্সবার্গ, সেপ্টেম্বর অন যশোর রোড, এই প্রশ্নটা একবার আসছে, এটা খুব সহজ, জানার কথা অনেকে। আর হচ্ছে এখানে আরও কিছু কবিতা আছে, খেয়াল করো। বাতাসে লাশের গন্ধ, এটা হচ্ছে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ, তাই না? স্বাধীনতা তুমি অস্থির, তোমাকে পাওয়ার জন্য এই স্বাধীনতা, রক্তসেচ, গেরিলা, এগুলো হচ্ছে শামসুর রহমান। তোমাদেরকে একটা কথা বলি, ধরো এখান থেকে কিচ্ছু পড়লা না, কিন্তু কি পড়তে হবে বলো তো, দেখি বুদ্ধি আছে কিনা বলো তো। এই স্লাইডটা থেকে ধরো কিছুই পড়লা না, কি পড়তে হবে বলো? আমি বলি, হ্যাঁ, এই তো এই ডেল যে সে কিছুটা বুঝছে। হ্যাঁ শোনো, এই স্লাইড থেকে শামসুর রহমান তোমার অবশ্যই পড়তে হবে, শামসুর রহমান অবশ্যই পড়তে হবে, নির্মলেন্দু পড়তে হবে, আসতে পারে, ঠিক আছে? তারপর আসো অ্যালেন গিন্সবার্গ, ওনার তো একটাই, এটা তো তুমি জানো, এটা না পড়লেও আর কি সমস্যা নেই। তারপর আসো আব্দুল মান্নান সৈয়দ, ওনার সম্পর্কে কিন্তু পড়তে হবে, তবে আব্দুল মান্নান সৈয়দকে বাদও যদি দাও, তোমার শামসুর রহমান, নির্মলেন্দু গুণ, এই দুজন সম্পর্কে অবশ্যই পড়তে হবে। তবে এখানে আমি খুব অল্প দিয়েছি, এরা সবাই আসলে গুরুত্বপূর্ণ, ম্যাক্সিমাম, ঠিক আছে? সৈয়দ শামসুল হক, পায়ের আওয়াজ পাওয়া যায়, এটা আসে। মুক্তিযুদ্ধভিত্তিক নাটকে চলে আসছি। মমতাজ উদ্দিন, আরে এখানে কোনো স্পেস পড়ে নাই। মমতাজ উদ্দিন আহমেদ, কি চাহ শঙ্খচিল, আর হচ্ছে বর্ণচোলা, খুবই ইম্পর্ট্যান্ট, মনে রাখতে হবে। আচ্ছা, পায়ের আওয়াজ পাওয়া যায়, এখানে কাহিনীটা দেওয়া আছে, তোমরা পড়ে নিতে পারো, ভালো লাগবে। পায়ের আওয়াজ পাওয়া যায় বলতে এখানে কাদের পায়ের আওয়াজ পাওয়া যায় বলো তো? এটা বলে রাখি, এই যে পায়ের আওয়াজ পাওয়া যায়, কাদের পায়ের আওয়াজ পাওয়া যায়? এটা মূলত মুক্তিযোদ্ধাদের, হ্যাঁ। মুক্তিযুদ্ধভিত্তিক নাটক আলাউদ্দিন আল আজাদের, আমরা কিন্তু আজকে কোথায় চলে আসছি? আলাউদ্দিন আল আজাদে আসছি। দেখো, নরকে লাল গোলাপ, এটা আমরা গত ক্লাসে পড়েছিলাম। রণেশ দাশগুপ্ত নামটা কোথায় পড়েছিলাম বলো তো? দেখি কারো মনে আছে কিনা দেখি। নতুন যারা আছো তারা উত্তর দাও। কবরে পড়েছিলাম। এই রণেশ দাশগুপ্তের অনুরোধেই হচ্ছে তোমার মুনির চৌধুরী কমন নাটকটা লিখেছিল, হ্যাঁ, জেলে ছিল, ফেরি আসছে, তাহলে ফেরি আসছে হচ্ছে মুক্তিযুদ্ধভিত্তিক নাটক কার? রণেশ দাশগুপ্তের। নীলিমা ইব্রাহিম, যে অরণ্যে আলো নেই, সৈয়দ আলিউল্লাহ, আমরা গতকাল পড়েছি তরঙ্গভঙ্গ, এগুলো হচ্ছে মুক্তিযুদ্ধভিত্তিক নাটক। আর এখানে হচ্ছে একসাথে দেয়া আছে, ঠিক আছে? এই যে এখানে একসাথে দেয়া আছে এই স্লাইডে। আর এখানে দেখো মুক্তিযুদ্ধভিত্তিক স্মৃতিকথা, জাহানারা ইমামের, এটা আমরা কমন, আমরা সবাই পারি, ৭১-এর দিনগুলি। আর সুফিয়া কামালের হচ্ছে ৭১-এর ডায়েরি। আর ফেরারি ডায়েরি কার? গতকাল পড়িয়েছি, ফেরারি ডায়েরি হচ্ছে প্রবন্ধ, ঠিক আছে? আলাউদ্দিন আল আজাদ, ফেরারি ডায়েরি হচ্ছে আলাউদ্দিন আল আজাদের। আর এমআর আখতার মুকুল হচ্ছে আমি বিজয় দেখেছি, একটা হচ্ছে মুক্তিযুদ্ধভিত্তিক স্মৃতিকথা। মুক্তিযুদ্ধভিত্তিক প্রবন্ধ সেলিনা হোসেনের ৭১-এর ঢাকা, ডক্টর নীলিমা ইব্রাহিমের আমি বীরঙ্গনা বলছি। মুক্তিযুদ্ধভিত্তিক বাকি প্রবন্ধ, এগুলো একদম ভালো করে মনে রাখতে হবে, এ দুটো দেখো, মেজর আব্দুল জলিল, অ্যাজ সার্চ ফর আইডেন্টিটি, আর হচ্ছে মেজর জেনারেল সুকান্ত সিং, দ্য লিবারেশন অফ বাংলাদেশ। মুক্তিযুদ্ধভিত্তিক প্রবন্ধ মেজর রফিকুল ইসলাম, ৭১-এর বিজয় গাথা, শামসুর রহমানের হচ্ছে বন্দি শিবির থেকে। আচ্ছা, এইটা হচ্ছে তোমার কাব্য, একসাথে স্লাইডে কোনো না কোনোভাবে চলে আসছে, হ্যাঁ। তো এই কাব্যটা সম্পর্কে একটু আমরা জেনে রাখি অল্প করে, একটু খেয়াল করো। এই বন্দি শিবির থেকে কাব্যটা হচ্ছে তোমার শামসুর রহমান মুক্তিযুদ্ধ যখন চলছিল তখন সে লিখেছে মজলুম আদিব ছদ্মনামে বন্দি শিবির থেকে কাব্যটি রচনা করেছেন। তখন হচ্ছে তার খ্যাতি এবং পরিচিতি এই কাব্যের মাধ্যমে ব্যাপক বিস্তৃতি লাভ করেন, এবং এই কাব্যের অধিকাংশ কবিতা হচ্ছে মুক্তিযুদ্ধকালে অবরুদ্ধ সময়ে রচিত। এর প্রতিটি কবিতায় স্বাধীনতা যুদ্ধকালীন আবেগ ও প্রত্যাশা ব্যক্ত হয়েছে, এবং এটা উৎসর্গ করেছেন হচ্ছে ১৯৭১ সালের শহীদদের প্রতি, ঠিক আছে? এই গ্রন্থে ৩৮টি কবিতার মধ্যে উল্লেখযোগ্যগুলো হচ্ছে তোমাকে পাওয়ার জন্য এই স্বাধীনতা তুমি। তাহলে আমরা যেহেতু এখনও শামসুর রহমান পড়ি নাই, জাস্ট আমরা যখন পড়বো তখন আবার আমি তোমাদের বলে দিব, ওনার অনেকগুলো ছদ্মনাম আছে, তার মধ্যে একটা ছদ্মনাম হচ্ছে মজলুম আদিব, বিপন্ন লেখক। এই ছদ্মনামে তিনি যখন মুক্তিযুদ্ধ চলছিল তখন তিনি এই ছদ্মনামটা ব্যবহার করতেন, মজলুম আদিব। এখানে হচ্ছে একসাথে আছে
মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র খুবই ইম্পর্ট্যান্ট, প্রশ্ন থাকতে পারে। চাষী নজরুল ইসলাম বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর নির্মিত প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র হচ্ছে ওনার ওরা 11 জন। কী নাম? ওরা 11 জন। তাহলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর নির্মিত প্রথম চলচ্চিত্র কোনটি? ওরা 11 জন। ঠিক আছে, তারপর আসো পরিচালক তো জানো চাষী নজরুল ইসলাম। হাঙ্গর নদী গ্রেনেড এটা কার ছিল বলো তো? সেলিনা হোসেনের। ভেরি গুড। এটার পরিচালকও চাষী নজরুল ইসলাম। ঠিক আছে। সংগ্রামের পরিচালকও চাষী নজরুল ইসলাম। ধ্রুবতারা এটার পরিচালক হচ্ছে চাষী নজরুল ইসলাম। তাহলে প্রথম দিয়ে যে কয়েকটা আমরা পেলাম সবগুলোই হচ্ছে চাষী নজরুল ইসলামের। 71-এর যিশু ওই যে আমরা পড়েছিলাম, কার ছিল এটা? শাহরিয়ার কবিরের। পরিচালক হচ্ছে নাসিরুদ্দিন ইউসুফ। গেরিলা হচ্ছে নাসিরুদ্দিন ইউসুফ। তাহলে গেরিলার কাহিনী কোত্থেকে নেওয়া হয়েছে? নিষিদ্ধ লোবান থেকে। ঠিক আছে। নেকাব্বরের মহাপ্রয়াণ, মাসুদ পথিক, এগুলো চোখ বুলে যাবে, এগুলো থেকে আসার সম্ভাবনা কম। অনিল বাগচির একদিন, মোর্শেদুল ইসলাম, এগুলো আসতো। কখন আসবে জানো? ধরো এই সিনেমাটাও এখন চলতেছে, এখন পরীক্ষা হবে কিছুদিনের মধ্যে, তখন। আর ওগুলো সবসময় আসতে পারে। চাষী নজরুলের যেগুলো সেগুলো যে কোনো সময় আসতে পারে। অনিল বাগচির একদিন এটা হচ্ছে মোর্শেদুল ইসলাম পরিচালক। আগুনের পরশমণি হুমায়ুন আহমেদ পরিচালক। কলমিলতা শহীদুল হক খান। ধীরে বহে মেঘনা এটা একটু মনে রাখবা, এটা পরিচালক হচ্ছে আলমগীর কবির, এটা মনে রাখবা। ঠিক আছে। আর মূল পরিকল্পনা হচ্ছে জহির রায়হানের। হৃদয়ে 71 এটা হচ্ছে সাদেক সিদ্দিকী। নদীর নাম মধুমতি তানভীর মোকাম্মেল। জীবন ঢুলি এটার পরিচালক হচ্ছে তানভীর মোকাম্মেল। জয়যাত্রা তকির আহমেদ। খেলাঘর মোর্শেদুল ইসলাম। আর এখানে খেয়াল করো নাসিরুদ্দিন ইউসুফ কোন দুইটা পরিচালনা করেছেন? 71-এর যিশু আর গেরিলা। আর মোর্শেদুল ইসলামের হচ্ছে আমার বন্ধু রাশেদ আগামী। নারায়ণ ঘোষ মিতা এটা মনে রাখবা, হ্যাঁ, এটা হচ্ছে আলোর মিছিল, আমার খুব পছন্দের একটা সিনেমা। তারেক মাসুদের হচ্ছে মাটির ময়না, একটু খেয়াল করো সবাই, তারেক মাসুদের হচ্ছে মাটির ময়না। ওকে, এখানে হচ্ছে একসাথে আছে, এখানে একসাথে আছে। তো একসাথে যেগুলো আছে চাষী নজরুল ইসলামগুলো অবশ্যই মনে রাখবা, বাকিগুলোতে চোখ বুলে রাখবা। জহির রায়হানের এগুলো হচ্ছে প্রামাণ্য চলচ্চিত্র, ডকুমেন্টারি। দেখো কি কি। জহির রায়হানের হচ্ছে স্টপ জেনোসাইড, আ স্টেট ইজ বর্ন। অনেক সময় আসতে পারে নিচের কোনটি মানে জহির রায়হানের পরিচালিত চলচ্চিত্র নয়। দেখা যায় তো 3টা সিনেমার নাম দিল, আরেকটা ডকুমেন্টারির নাম দিল, সেক্ষেত্রে তোমার স্টপ জেনোসাইড আর স্টেট ইজ বর্ন এই দুটো হচ্ছে মনে রাখবা। আর তারেক মাসুদের খেয়াল করো, তারেক মাসুদের সিনেমা হচ্ছে কি? সিনেমা কোনটা পড়েছিলাম বলো তো? তারেক মাসুদের ময়না, মাটির ময়না। হ্যাঁ, মাটির ময়না হচ্ছে সিনেমা ছিল। আর তারেক মাসুদের প্রামাণ্য চলচ্চিত্র হচ্ছে মুক্তির কথা। প্রামাণ্য চলচ্চিত্র হচ্ছে কোনটা? মুক্তির কথা। ঠিক আছে, মুক্তির কথা। আর মাটির ময়না কি ছিল? সিনেমা ছিল। আর মুক্তির কথা হচ্ছে কি তোমার? এটা প্রামাণ্য চলচ্চিত্র। ঠিক আছে, মনে রাখবা। আর মুক্তির গানের পরিচালনা কে করেছেন? তারেক মাসুদ প্লাস ক্যাথরিন মাসুদ, ওনার ওয়াইফ। ঠিক আছে। মুক্তির গান আবার সিনেমা, মুক্তির গান, মুক্তির কথা একটা, মুক্তির গান আরেকটা। ওকে, মুক্তির কথা হচ্ছে তোমার ডকুমেন্টারি, প্রামাণ্য চলচ্চিত্র। আর মুক্তির গান হচ্ছে সিনেমা, ওটা হচ্ছে উনি আর ওনার ওয়াইফ এর পরিচালনায়। মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র শাহরিয়ার কবির দুঃসময়ের বন্ধু। এখানে হচ্ছে একসাথে সব আছে, এগুলো দেখে নিবা। অ্যালেন গিন্সবার্গ সেপ্টেম্বর অন যশোর রোড, সেপ্টেম্বর অন যশোর রোড। শামসুর রহমান স্বাধীনতা তুমি, এটা আসতে পারে, এটা অনেকবার বলছি, অলরেডি একবার আসছে, তাও আসতে পারে। হাসান হাফিজুর রহমান মুক্তিযুদ্ধের ইতিহাস দলিলপত্র, এগুলো হচ্ছে সম্পাদিত গ্রন্থ। বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর 15 খণ্ডের সবচেয়ে নির্ভরযোগ্য দালিলিক প্রকাশনা হচ্ছে হাসান হাফিজুর রহমানের মুক্তিযুদ্ধের ইতিহাস দলিলপত্র। আমার কিছু কথা কার বলো তো? শেখ মুজিবুর রহমান, নামটা মনে রাখতে হবে। বুকের ভেতর আগুন, জাহানারা ইমাম। মেজর রফিকুল ইসলাম, শেখ মুজিব ও স্বাধীনতা সংগ্রাম। অ্যান্থনি মাসকারেনহাস, দ্য রেপ অফ বাংলাদেশ, এটা মনে রাখতে হবে। জননী সাহসিনী কার? জাহানারা ইমাম না, আনিসুল হকের। গ্রামীণ ফোন ও প্রথম আলো 2008 সালে মেবি বের করছিল 71-এর চিঠি, এটা হচ্ছে মুক্তিযোদ্ধাদের পত্র সংকলন। আর এখানে হচ্ছে তোমার
কিছু প্রবন্ধ, স্মৃতিকথা, ডায়েরি একসাথে আছে, চোখ বুলে নিবা। এখানে হচ্ছে 71 নামের বেশ কিছু গ্রন্থ, এটাও চোখ বুলে নিবা। মুক্তিযুদ্ধভিত্তিক গান খুব ইম্পর্ট্যান্ট, এগুলো আসে। সবকটি জানালা খুলে দাও না, এটার গীতিকার হচ্ছে নজরুল ইসলাম বাবু, সুরকার হচ্ছে আহমেদ ইমতিয়াজ, বুলবুল এবং সাবিনা ইয়াসমিন। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, এক সাগর রক্তের বিনিময়, আমাদের সংগ্রাম চলবে, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, জয় বাংলা, বাংলার জয়, এক নদী রক্ত পেরিয়ে। এই 7টা অবশ্যই দেখে নিতে হবে। থ্যাংক ইউ। চলে আসছি। এরপর হচ্ছে আমরা পত্রপত্রিকা নিয়ে আলোচনা করব। কবির এখনো পড়ানো হয় নাই, এরপর পড়াবো। আচ্ছা, আমরা শুরু করে দিচ্ছি। পত্রপত্রিকা, উক্তি পঙ্ক্তি, ছদ্মনাম উপাধি, বাংলা সাহিত্যে প্রথম। হ্যাঁ, এটা নিয়ে আজকে অনেক পড়বো। হ্যাঁ, আজকে আমরা অনেক পড়বো। এটা নিয়ে একদম মানে টেনশন করবা না, আমরা আস্তে আস্তে পড়বো, ঠিক আছে? তাহলে এরপরে আমরা আবার লম্বা একটা ক্লাস করব। এটা শেষ করার পরে আমরা একটু খেয়াল করি সবাই। হ্যাঁ, প্রথমে আসো পত্রপত্রিকা, খুব ইম্পর্ট্যান্ট। পত্রপত্রিকার একটা প্রশ্ন অবশ্যই থাকে, হয়তো 2-1টা পরীক্ষা বাদ যায় যেখানে হচ্ছে হয়তো একটা প্রশ্ন থাকে না, ঠিক আছে? কিন্তু সব সময় হচ্ছে তোমার পরীক্ষায় প্রশ্ন থাকে। তাহলে আমরা শুরু করে দিই বাংলা পত্রপত্রিকা। তো দেখো প্রথম থেকে কি প্রশ্নগুলো আসছে দেখো। ঢাকা প্রকাশ সাপ্তাহিক পত্রিকাটির সম্পাদক, তাহলে সম্পাদক আসছে। গ্রামবার্তা প্রকাশিতা কোন স্থান থেকে প্রকাশিত হয়েছে, ঠিক আছে? সবুজ পত্রপত্রিকাটির সম্পাদক সজনীকান্ত দাস সম্পাদিত পত্রিকাটির নাম কি? তার মানে হয় তোমার পত্রিকার নাম উল্লেখ করে দেয়, সম্পাদকের নাম জানতে চাই, আবার অনেক সময় হয় কি সম্পাদকের নাম উল্লেখ করে দেয়, পত্রিকার নাম জানতে চাই, মানে একটা ঝামেলা। নিচের কোনটি 20 শতকের পত্রিকা? এটা হচ্ছে 44-এ আসছে, এটা একটা চালাকি ছিল। ওই আগেরটাই 43-তে যেটা আসছে সেটাই আবার 44-এ আসছে, কিন্তু কি করলো তোমার প্রশ্নটা চেঞ্জ করে দিয়েছে, উত্তর কিন্তু একই। বুঝতে পেরেছ? প্রথম চলে আসছি বেঙ্গল গেজেট, উপমহাদেশে প্রথম সংবাদপত্র। এটা হচ্ছে ইংলিশে 1780 সালে প্রকাশিত হয়েছে বেঙ্গল গেজেট। তারপর দিগদর্শন। দিগদর্শন হচ্ছে প্রথম বাংলা সাময়িক পত্র। আচ্ছা, সাময়িক পত্র আর হচ্ছে পত্রিকা, এই দুটোর মধ্যে পার্থক্য কী? আর হচ্ছে তোমার সাময়িক পত্র, তাই না? সাময়িক মানে কি? সাময়িক মানে যেটা প্রতিদিন না সব সময়। এই ম্যারাথন ক্লাস না নিয়ে তো পড়তে বললেই হয়। হ্যাঁ, পড়তে পারো, কোনো সমস্যা নেই। এখন যেহেতু সময় কম, সেহেতু ম্যারাথন ক্লাস না নিয়ে তো কোনো ওয়ে নাই, তাই না? হ্যাঁ, সাময়িক পত্র হচ্ছে ম্যাগাজিন। পত্রিকাতে কি হয়? পত্রিকাতে সাধারণত প্রতিদিনের যে খবরগুলো, হ্যাঁ, কোথায় কি হলো, কোথায় কোনটার দাম কত, কোথায় কে গুম হলো, কোথায় কে খুন হলো, কোথায় কে ধর্ষণ হলো, কোথায় কোন এটা উদ্বোধন হলো, কোথায় ওইটা সেটা হলো, মানে এই খবরগুলো আমরা কোথায় পাই? পত্রিকাতে পাই। আর সাময়িক পত্রে কী হয়? সাময়িক পত্র হচ্ছে দেখা যায় এটা অনেক দিন পর পর প্রকাশিত হয়, এখানে গবেষণালব্ধ বিষয়গুলো হচ্ছে এখানে থাকে, তাই না? যে ধরো কোথাও দেখা গেল যে তোমার ধর্ষণ বেড়ে গেছে, হ্যাঁ, ধর্ষণ নিয়ে আজকে একটা নিউজ আসলো একটা পত্রিকায়, তো সাময়িক পত্রে কী থাকতে পারে যে ধর্ষণ বেড়ে যাওয়ার কারণটা কী, বা দেখা গেল ওখানে যুদ্ধ শুরু হয়েছে, তো যুদ্ধের প্রতিদিনের বর্ণনাটা পত্রিকায় থাকবে, কিন্তু যুদ্ধটা কেন শুরু হলো, কী কারণ, কী ঘটনা, এগুলো থাকতে পারে কোথায়? সাময়িক পত্রে। বুঝতে পেরেছো? এটা জাস্ট একটা পার্থক্যটা বললাম, অনেকে জিজ্ঞেস করে। দিগদর্শন প্রথম বাংলা সাময়িক পত্র, এটা হচ্ছে মাসিক, মাসে একবার প্রকাশিত হতো, হ্যাঁ, 1 মাসে একবার। তাহলে আমরা দিগদর্শন, এবং এটা হচ্ছে 1818 সালের এপ্রিল মাসে প্রথম এই পত্রিকাটা প্রকাশিত হয়। কার? জশুয়া মার্শম্যানের পুত্র জন ক্লার্ক মার্শম্যানের সম্পাদনায়। তাহলে সম্পাদক কে ছিলেন? জন ক্লার্ক মার্শম্যান। কার ছেলে? জশুয়া মার্শম্যানের ছেলে, ঠিক আছে? না, ঝগড়া শেষ, এদের ঝগড়া শেষ, এখন মনে হয় আবার মিলে গেছে। দেখো, মিলানোর জন্য আবার অনেকে আসে। তো দেখো, সম্পাদক ছিলেন হচ্ছে জন ক্লার্ক মার্শম্যান, মনে রাখতে হবে দিগদর্শন। ওকে, নেক্সট আসো সমাচার দর্পণ। আচ্ছা, দিগদর্শন কত সালের কত তারিখে কোন মাসে বলো তো? একটু আগেই বললাম 1818 সালের কোন মাসে ছিল? এপ্রিল মাসে ছিল, 1800 এপ্রিলে ছিল। আর সমাচার দর্পণ হচ্ছে 1818 সালের মে মাসে পত্রিকাটা প্রকাশিত হয়। তাহলে যদি আসে যে কোনটা প্রথম, তাহলে কোনটা প্রথম হবে বলো তো? দিগদর্শন হবে, দিগদর্শন হবে। আর যদি দিগদর্শন না থাকে তাহলে কোনটা হবে? তাহলে সমাচার দর্পণ হবে।
হ্যাঁ, এটা তো একদম কমন, মানে নর্মাল একটা বিষয়, তাই না? এটি একটি সাপ্তাহিক পত্রিকা। তাহলে আগেরটা ছিল মাসিক পত্রিকা দিগদর্শন, আর সমাচার দর্পণ হচ্ছে সাপ্তাহিক পত্রিকা। সম্পাদক হচ্ছে জন ক্লার্ক মার্শম্যান। আগের যে সম্পাদক ছিলেন এটাও কি একই, ঠিক আছে? আর এগুলো কোত্থেকে প্রকাশিত হয়েছে বলো তো? একদম প্রথম ক্লাসে পড়িয়েছিলাম, আধুনিক যুগের শুরু যে ক্লাসটা ছিল সেখানে, শ্রীরামপুর মিশন থেকে। কোত্থেকে? শ্রীরামপুর মিশন থেকে, ঠিক আছে? নেক্সট, দিগদর্শন এপ্রিলে, দিগদর্শনের সমাচার দর্পণ মে মাসে। বাঙ্গাল গ্যাজেট, এটা একটা হচ্ছে সাময়িক পত্রিকা, দেখো খেয়াল করো, সাপ্তাহিক পত্রিকা, এবং এটা হচ্ছে বাঙালি পরিচালিত প্রথম পত্রিকা এই বাঙ্গাল গ্যাজেট। এটার তোমার সম্পাদক ছিল হচ্ছে গঙ্গা কিশোর ভট্টাচার্য। এটাও তোমার 1818 সালে প্রকাশিত হয়, কিন্তু এটা বেশি দীর্ঘায়ু লাভ করেনি, বেশি দিন চলেনি। তাহলে আমরা যেটা মনে রাখবো, বাঙ্গাল গ্যাজেট ছিল বাংলা ভাষায় বাঙালি সম্পাদক প্রকাশকদের পরিচালনায় প্রথম সংবাদপত্র। এর আগে কি আমরা বাঙালিদের সম্পাদনায় পেয়েছি নাকি ইংরেজদের সম্পাদনায় পেয়েছি? কোনটা? জন ক্লার্ক মার্শম্যান, ইংরেজ, রাইট? কিন্তু আমরা আমরা প্রথম পেলাম তোমার বাঙালি দ্বারা। সম্পাদক কে ছিলেন? গঙ্গা কিশোর ভট্টাচার্য। তাহলে এই নামটা আমরা অবশ্যই মনে রাখবো, বাঙ্গাল গ্যাজেট। এই তো তুমি বাঙ্গাল দেখলেই বুঝবা, তাই না? বাঙ্গাল দেখলেই বুঝে যাবে কি এটা বাঙালির প্রথম, হ্যাঁ, বাঙালি দ্বারা বাঙালি পরিচালনায় প্রথম সংবাদপত্র। তারপর সংবাদ কৌমুদি, ব্রাহ্মণ সেমুদি। এইটা একটু খেয়াল করো সবাই, এটা একটা সাপ্তাহিক পত্রিকা ছিল, এবং এটা হচ্ছে তোমার রাজা রামমোহন রায় এবং ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় সম্মিলিতভাবে 1821 সালে সংবাদ কৌমুদি নামে সাপ্তাহিক পত্রিকাটি প্রকাশ করে। তাহলে প্রথমে কী নামে প্রকাশিত হয়? সংবাদ কৌমুদি। কেন? কারণ তাদের মনে হতো এই তো কে রাজা রামমোহন রায় এবং হচ্ছে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়, তো ওনাদের ধারণা ছিল যে খ্রিস্টান মিশনারিরা, মানে ওই যে দিগদর্শন, সমাচার দর্পণ, এই পত্রিকাগুলোতে হিন্দু ধর্মের প্রতি কটাক্ষপাত করে, হিন্দু ধর্মকে ছোট করে। তো তারা ভাবলো তাহলে আমরা ইংরেজদের পত্রিকাগুলো পড়ার দরকার কি, আমরা নিজেরাই কি করি, পত্রিকা বের করি। তো ওনারা পত্রিকা দুজন মিলে বের করেছেন, একজন হচ্ছে তোমার রাজা রামমোহন রায়, আরেকজন হচ্ছে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। পত্রিকাটার নাম হচ্ছে সংবাদ কৌমুদি, এই দুজন মিলে, এবং এটা ছিল একটা সাপ্তাহিক পত্রিকা। এখন বলো তো, বাঙালি দুজন একসাথে থাকতে পারে কি না, এক কথায় থাকতে পারে কি না? থাকতে পারে না। তাহলে কি হয়? নিশ্চয়ই কোনো ঝামেলা হয়। কীরকম ঝামেলা? যেমন ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় ছিল খুব গোঁড়াপন্থী, হ্যাঁ, তিনি হিন্দু ধর্মের যে বিষয়গুলো ছিল এগুলোর পক্ষে ছিলেন সবসময়, হ্যাঁ, বিধবা বিবাহ বলো, তারপর হচ্ছে তোমার সতীদাহ প্রথা বলো, হ্যাঁ, আর হচ্ছে তোমার আমাদের যে রাজা রামমোহন রায়, তিনি আবার ছিলেন সংস্কার মুক্ত। তো এই দুজনের মধ্যে একজন হচ্ছে রক্ষণশীল ছিলেন, আরেকজন হচ্ছে সংস্কার মুক্ত ছিলেন। এই দুজনের মধ্যে আবার কি লাগে? ঝামেলা লাগে। এই দুজনের মধ্যে ঝামেলা লেগে ভবানীচরণ 1822 সালে সমাচার চন্দ্রিকা নামে সাহিত্য পত্রিকা প্রকাশ করেন। বুঝতে পেরেছ? এই সংবাদ কৌমুদি থেকে, হ্যাঁ, সংবাদ কৌমুদি আর নাই, ভবানীচরণ কি করেন? 1822 সালে এই সমাচার চন্দ্রিকা নামে একটা পত্রিকা প্রকাশ করেন। বুঝতে পেরেছো বিষয়টা? এখন আসো, তাহলে উনি যদি সমাচার চন্দ্রিকা নামে প্রকাশ করে, তাহলে রাজা রামমোহন রায় কী করবে? তিনিও একটা প্রকাশ করবেন কিনা, নাকি করবে না? রাজা রামমোহন রায় 1821 সালে ব্রাহ্মণ সেবুদি প্রকাশ করেন। কি নাম? ব্রাহ্মণ সেবুদি। বুঝতে পারছো? একজন হচ্ছে সমাচার চন্দ্রিকা 22 সালে, আর রাজা রামমোহন রায় তারও আগে 21 সালেই কী করেন? প্রকাশ করেন ব্রাহ্মণ সেবুদি। এই যে, তাহলে আমরা এখানে দুটোই পেয়ে গেলাম। প্রথম নামটা কি ছিল বলো তো? একদম প্রথম পত্রিকার নামটা কি ছিল বলো তো? সংবাদ কৌমুদি। প্রথম পত্রিকার নাম ছিল সংবাদ কৌমুদি। সেখান থেকে ভেঙে 21 সালে রাজা রামমোহন রায় প্রকাশ করেন ব্রাহ্মণ সেবুদি, আর ভবানীচরণ 22 সালে প্রকাশ করেন সমাচার চন্দ্রিকা, এবং এটা ছিল রক্ষণশীল হিন্দু সম্প্রদায়ের মুখপত্র। সংবাদ প্রভাকর খুব ইম্পর্ট্যান্ট। ঈশ্বরচন্দ্র গুপ্ত 1831 সালে এটা ছিল সাপ্তাহিক, 1839 সালে ছিল দৈনিক, এবং এটা হচ্ছে বাংলা ভাষার প্রথম দৈনিক পত্রিকা। এটা একটু মনে রাখবো, এটা অলরেডি অনেকবার বলে ফেলেছি, তাই না?
এবং সাহিত্য জগতের সংবাদ প্রভাকরই বাংলায় প্রকাশিত প্রথম দৈনিক। যেভাবেই বলুক না কেন, দৈনিক আসলেই কোনটা হবে? সেটা হচ্ছে সংবাদ প্রভাকর। আচ্ছা, না লেকচার বুকে না থাকলে কোনো সমস্যা নাই, আমরা তো সবসময় স্লাইড আপডেট করি, এজন্য তুমি অনেক কিছু পাবা। আবার তোমরা এখন যেগুলো পাবা পরে দেখা যাবে তারা আরও বেশি পাবে। হ্যাঁ, আচ্ছা, তো সেক্ষেত্রে তুমি পাশে লিখে রাখবা। তো ঈশ্বরচন্দ্র গুপ্তের সম্পাদিত 4টি পত্রিকা, সেগুলো হচ্ছে সংবাদ রত্নাবলী, পাষণ্ড-পিনন, সংবাদ সাধুরঞ্জন, আর হচ্ছে সংবাদ প্রভাকর। ঠিক আছে? জ্ঞানান্বেষণ, এটা হচ্ছে ইংরেজি শিক্ষিত উদার মতাবলম্বী যুবকদের মুখপত্র ছিল। বলো তো নামটা কোথায় পেয়েছিলাম? ইয়ং বেঙ্গলে। ভেরি গুড। এটার তোমার সম্পাদক কে ছিল? দক্ষিণা রঞ্জন মুখোপাধ্যায়। পত্রিকাটি ইয়ং বেঙ্গলদের মুখপত্র ছিল আর সম্পাদক দক্ষিণা রঞ্জন মুখোপাধ্যায়। তবে পত্রিকা পরিচালনার যাবতীয় কাজ করতেন গৌরীশঙ্কর তর্কবাগীশ। আচ্ছা, সমাচার সভা রাজেন্দ্র, এটা হচ্ছে দ্বিবার্ষিক সাপ্তাহিক বাংলা ফার্সি পত্রিকা। এটা হচ্ছে তোমার 1831 সালে 7ই মার্চ প্রথম প্রকাশিত হয়, আর পত্রিকাটার সম্পাদক ছিলেন শেখ আলিমুল্লাহ। হ্যাঁ, তাহলে যেহেতু শেখ আলিমুল্লাহ নামটা পেয়েছি, তাহলে আমরা কি বলতে পারি বলো তো? মুসলমান সম্পাদিত প্রথম পত্রিকা হচ্ছে সমাচার সভা রাজেন্দ্র। বুঝতে পেরেছ? তাহলে সমাচার সভা রাজেন্দ্র সম্পাদক কে ছিলেন? সম্পাদকটা মনে রাখবা। আর উল্লেখ্য, এর আগে রাজা রামমোহন রায় ফার্সি ভাষায় মিরাতুল আকবর নামে একটি পত্রিকা প্রকাশ করেছিলেন। এই বিচারে সমাচার সভা রাজেন্দ্র ছিল বঙ্গদেশে ফার্সি সংস্রবের দ্বিতীয় পত্রিকা। সেটা দরকার নাই, আমরা জাস্ট এটা মনে রাখবো যে এটা হচ্ছে মুসলমান সম্পাদিত প্রথম পত্রিকা। তত্ত্ববোধিনী পত্রিকা, তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশিত হয় 1843 সালে। এটা মনে রাখতে হবে, খুব ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, এটি তত্ত্ববোধিনী সভার মুখপাত্র এবং দেবেন্দ্র ঠাকুর পত্রিকাটির প্রতিষ্ঠাতা, আর অক্ষয় কুমার দত্ত ছিলেন সম্পাদক। এটা মনে রাখবা, ঠিক আছে? আর বিদ্যাসাগর, রাজনারায়ণ বসু, দ্বিজেন্দ্রনাথ ঠাকুর এই পত্রিকার সাথে সংশ্লিষ্ট ছিলেন। বিবিধার্থ সংগ্রহ, 1851 খ্রিস্টাব্দে রাজেন্দ্রলাল মিত্রের সম্পাদনায় প্রথম সচিত্র মাসিক পত্রিকা। রাজেন্দ্রলাল মিত্র কোথায় পেয়েছিলাম? ওই যে চর্যাপদে পেয়েছিলাম। তাহলে এটার সম্পাদক কে ছিলেন? বিবিধার্থ সংগ্রহের, এটা একটু মনে রাখো। হ্যাঁ, রাজেন্দ্রলাল মিত্র। এবং এটা ছিল সচিত্র মাসিক পত্রিকা। সচিত্র মাসিক পত্রিকা মানে কি? মানে চিত্র সহ। স মানে কি? সহ। স মানে হচ্ছে সহ, তাহলে চিত্র সহ। তাহলে প্রথম সচিত্র মাসিক পত্রিকা কোনটা বা সচিত্র পত্রিকা কোনটা? বিবিধার্থ সংগ্রহ। এর আগে কোনো পত্রিকায় ছবি ছিল না। ঠিক আছে? তাহলে আমরা কী কী পেলাম? আমরা একটু আগে একজন মুসলিম সম্পাদক পেলাম, এখন আমরা পেয়েছি একটি সচিত্র মাসিক পত্রিকা। এখন আসো, এটা শুধু মাসিক পত্রিকা, নামটাই মাসিক পত্রিকা। বুঝতে পেরেছ? আর এখানে একটা নারীর ছবি দেওয়া আছে। এখানে যদি একটা নারীর ছবি দেওয়া আছে, তাহলে কি হবে? ঘটনা কি বলো তো? এই পত্রিকাটা সাধারণত স্ত্রী লোকের জন্য ছাপানো হতো। তো এই সম্পাদনায় দেখো, এটা একটা বিশিষ্ট পত্রিকা। 1854 খ্রিস্টাব্দে প্যারিচাঁদ মিত্র এবং রাধানাথ শিকদারের সম্পাদনায় এই পত্রিকাটি প্রকাশিত হয়। প্যারিচাঁদ মিত্র যেহেতু আছে, তাহলে এটার সাথে আমরা কি মনে রাখবো বলো তো? এটার সাথে আমরা যেটা মনে রাখবো, প্যারিচাঁদ মিত্রের বিখ্যাত গ্রন্থ আলালের ঘরের দুলাল 1855 সাল থেকে ধারাবাহিকভাবে এই পত্রিকায় প্রকাশিত হতে থাকে। বুঝতে পারছো? তাহলে এই যে গতবার পরীক্ষায় আসছে, দেখো কোন লাইন থেকে কিভাবে আসতে পারে। গতবার তোমার যেই প্রশ্নটা ছিল যে আলালের ঘরের দুলাল কবে প্রকাশিত হয়? কত সালে? 1855 সালে। কোন পত্রিকায়? ওই যে মাসিক পত্রিকায়। এবং এই মাসিক পত্রিকাটা মূলত কাদের জন্য বলা হয়ে থাকে? এই পত্রিকা সাধারণের, বিশেষত স্ত্রীলোকের জন্য ছাপা হইতেছে। বুঝতে পেরেছ? যে ভাষায় আমাদের সচরাচর কথাবার্তা হয়, তাহাতেই সকল প্রস্তাব রচনা হবে। মানে আমরা নর্মালি যেভাবে কথা বলি সেটা সেভাবেই তুলে ধরা হবে। এবং প্যারিচাঁদ মিত্র এবং রাধানাথ শিকদার মিলে 1854 সালে এটা প্রকাশ করেন। তাহলে মাসিক পত্রিকা মনে রাখবা। রঙ্গপুর বার্তাবহ, দেখো নামটা ঠিক অনেক জায়গায় লেখা থাকে রংপুর বার্তাবহ, তাই না? নামটা যেভাবে ছিল পত্রিকাটা আমি ঠিক সেভাবেই রেখেছি, রঙ্গপুর বার্তাবহ। এটা ছিল পূর্ববঙ্গে প্রকাশিত একটি সাপ্তাহিক সংবাদপত্র। এটা খুব ইম্পর্ট্যান্ট। কেন ইম্পর্ট্যান্ট খেয়াল করো তো? এটা ছিল পূর্ব বাংলায় প্রকাশিত প্রথম বাংলা সাপ্তাহিক সংবাদপত্র। তাহলে রংপুর যেহেতু আছে, তাহলে তোমাদের মনে থাকবে না যে এটা পূর্ব বাংলায় প্রকাশিত প্রথম বাংলা সাপ্তাহিক সংবাদপত্র? মনে থাকবে কি না? মনে থাকা উচিত।
মনে থাকা উচিত। আচ্ছা, তাহলে দেখো, গুরুচরণ শর্মা রায় রঙ্গপুর বার্তাবহ পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন। তাহলে কে প্রথম সম্পাদক ছিলেন? হচ্ছে গুরুচরণ শর্মা রায়। ঠিক আছে। ঢাকা প্রকাশ, এটাও ইম্পর্টেন্ট। রঙ্গপুর বার্তাবহর পর ঢাকা প্রকাশ, ঢাকা থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্র হচ্ছে ঢাকা প্রকাশ। সাপ্তাহিক পত্রিকাটি প্রতি বৃহস্পতিবার প্রকাশিত হতো এবং ঢাকা প্রকাশ পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন কবি কৃষ্ণচন্দ্র মজুমদার। দেখি কৃষ্ণচন্দ্র মজুমদারের একটা কবিতা বলো তো, পারো কি না? আমরা ছোটোবেলায় পড়েছি, তাই না? যেজন দিবসে মনের হরষে জ্বালায় মোমের বাতি, আশুগৃহে তার দেখিবে না আর নিশীথে প্রদীপ বাতি, তাই না? এটা ইম্পর্টেন্ট। এখান থেকে প্রশ্ন অলরেডি একটা আসছে, তো আসছে যেহেতু ঘুরে ফিরে আসতে পারে, একটু মনে রাখো, খেয়াল করো সবাই। গ্রাম বার্তা প্রকাশিকা, এটা হচ্ছে 1863 সালে প্রকাশিত হয়েছে। এটার প্রকাশক ছিলেন, খেয়াল করো, গ্রাম বার্তা প্রকাশিতা বাংলা ভাষার একটি সাপ্তাহিক পত্রিকা, যেটা 1863 সালে কাঙ্গাল হরিনাথ মজুমদার দ্বারা কুষ্টিয়ার কুমারখালী থেকে প্রকাশিত হতো। তাহলে প্রশ্নটা কিভাবে আসছে জানো? প্রশ্নটা ছিল এরকম যে গ্রাম বার্তা প্রকাশিকা কোত্থেকে প্রকাশিত হতো। তাহলে এটা কোত্থেকে প্রকাশিত হতো? এটা হচ্ছে কুষ্টিয়ার কুমারখালী থেকে প্রকাশিত হতো। উনি মূলত একজন বাউল ছিলেন। উনি যে খুব বেশি পড়াশোনা করতে জানতেন তা না, তো উনি চাইতেন এই যে কৃষকদের কথা, মানে শুনতে পাচ্ছ না? উনি চাইতেন যে অত্যাচারিত অসহায় যে নিষ্পেষিত কৃষক সম্প্রদায় আছে তাদের রক্ষার জন্য তিনি মূলত এই সাংবাদিকতা পেশা হিসাবে নেন, এবং তিনি ওনার নাম হচ্ছে কাঙ্গাল হরিনাথ, ওনার নাম মূলত হচ্ছে হরিনাথ মজুমদার। আবার তিনি ফকির চাঁদ বাউল নামেও পরিচিত ছিলেন। বুঝতে পেরেছ? তাহলে এটা আমরা একটু মনে রাখবো। 1863 সালের এপ্রিল মাসে কুমারখালী থেকে গ্রাম বার্তা প্রকাশিকা নামে এই মাসিক পত্রিকা তিনি প্রকাশ করেন। হ্যাঁ, নীলকরদের অত্যাচারের বিষয়গুলো লেখা হতো। প্রথমে তো এগুলো হচ্ছে সংবাদ প্রভাকরে লিখত, পরে উনি খুব অল্প শিক্ষা নিয়ে দারিদ্র সচেতনতা বিষয়ক লেখনী সংবাদপত্রে প্রকাশ করতেন। বঙ্গদর্শন হচ্ছে 19 শতাব্দীতে প্রকাশিত একটি বাংলা মাসিক পত্রিকা। আচ্ছা, বঙ্গদর্শন আমরা পড়েছি না? কোথায় পড়েছিলাম? বঙ্কিমচন্দ্রের, তাই না? বঙ্কিমচন্দ্রের সম্পাদিত পত্রিকা ছিল বঙ্গদর্শন, এবং এখানে বঙ্কিমচন্দ্রের যে প্রধান উপন্যাসগুলো এবং বহু প্রবন্ধ এখানে প্রকাশিত হয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি হচ্ছে এই বঙ্গদর্শনে প্রকাশিত হয়। ভারতী নাম যেহেতু আসছে, কারা কারা জড়িত ছিল বলো তো? রবীন্দ্রনাথের পরিবার, না? হ্যাঁ, ঠাকুর পরিবারের প্রতিষ্ঠাতা সম্পাদক ছিল দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, মানে রবীন্দ্রনাথের বড় ভাই। হ্যাঁ, উনি 7 বছর ছিলেন। স্বর্ণকুমারী দেবী, মানে রবীন্দ্রনাথদের পরিবারের ওনার বোন, ভাই, হ্যাঁ, এরা সবাই এই পত্রিকাটির সম্পাদনা দায়িত্ব পালন করেন। এমনকি রবীন্দ্রনাথ ঠাকুর নিজেও সম্পাদক ছিলেন। ঠাকুরবাড়ির স্বনামধন্য লেখক লেখিরা এই পত্রিকার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। আর ভানু সিংহ ঠাকুরের পদাবলী, ভিখারিণী, করুণা এই পত্রিকায় প্রকাশিত হয়, এবং প্রমোদ চৌধুরী, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, মোহিতলাল মজুমদার এই পত্রিকায় নিয়মিত লিখতেন। সাধনা পত্রিকা সেইম। সাধনা হচ্ছে ঠাকুর পরিবারের তরুণ বংশধরদের সম্পাদিত চতুর্থ পত্রিকা। বাকি 3টা কী? তত্ত্ববোধনী, ভারতী এবং বালক। সাধনা প্রথম প্রকাশিত হয় দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের 3য় পুত্র সুধীন্দ্রনাথের সম্পাদনায়। এটা সুধীন্দ্রনাথ দত্ত না, এটা কে? দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের ছেলে, মানে বড় ভাইয়ের ছেলে, ভাতিজা। প্রথম 3 বছর সম্পাদক ছিলেন সুধীন্দ্রনাথ দাস, এবং 4র্থ বছরে রবীন্দ্রনাথ ঠাকুর এটা সম্পাদকের দায়িত্ব পালন করেন। কোনটার? সাধনা পত্রিকার। এই যে সাধনা সম্পাদক। ফেসবুক না থাকাতে কত সুবিধা হয়েছিল ওনাদের, কত কিছু সৃষ্টি করে গেছে, তাই না? ফেসবুক, বিসিএস এগুলো না থাকাতে। দেখো, সবুজপত্র 1914 সাল এটা আসে। যদি একদম মানে সহজ প্রশ্ন আসে তখন আসে, ঠিক আছে, যে সবুজপত্র কে সম্পাদনা করেছেন, বা সবুজপত্র পত্রিকার সম্পাদককে, অথবা সবুজপত্র কখন প্রকাশিত হয়। যদি সহজ আসে তখন আসে, কারণ সবুজপত্র তোমরা সবাই জানো এটা হচ্ছে প্রমোদ চৌধুরীর, এবং 1914 সালে প্রথম প্রকাশিত হয়। এবং বাংলা গদ্যের চলিত রীতির প্রবর্তক প্রমোদ চৌধুরী সবুজপত্র পত্রিকার সম্পাদক। আমরা সবাই জানি বাংলা গদ্যরীতির বিকাশে এই পত্রিকার গুরুত্ব অপরিসীম। কল্লোল সম্পর্কে আমরা ওই দিন পড়েছিলাম, তাই না? কল্লোল কোথায় পড়েছিলাম বলো তো? কল্লোল পত্রিকাটা কোথায় পড়েছিলাম? হ্যাঁ, 30-এর কবি পঞ্চপাণ্ডব যখন পড়েছি তখন
তাদেরকে বলা হয় কল্লোল গোষ্ঠীর লেখক, তাই না? মূলত যারা তরুণ লেখক ছিলেন রবীন্দ্র বিরোধী তারা হচ্ছেন এখানে সমবেত হয়েছিলেন, এবং কল্লোলদের নব্য লেখকদের মধ্যে মুখপাত্র ছিলেন হচ্ছে প্রেমেন্দ্র মিত্র, কাজী নজরুল ইসলাম, বুদ্ধদেব বসু। হ্যাঁ, আর কল্লোল হচ্ছে 1923 থেকে 1935 খ্রিস্টাব্দের ভিতরে সংগঠিত একটা অত্যন্ত প্রভাবশালী সাময়িক পত্র। তাহলে কল্লোলটা অবশ্যই মনে রাখতে হবে। হ্যাঁ, কালি কলম। আচ্ছা, কালি কলম আর কালীয় কলম, বর্তমানে যেটা কালীয় কলম ওইটা হচ্ছে ভিন্ন, এটা হচ্ছে কালি কলম। এটা 1926 সালে তোমার ঢাকা থেকে প্রকাশিত। দেখো, কল্লোলের আদর্শে কলকাতা থেকে 1926 সালে প্রকাশিত হয় কালি কলম, কল্লোলের আদর্শ। আর ঢাকা থেকে প্রকাশিত হয় হচ্ছে প্রগতি সাহিত্য পত্রিকা। তাহলে প্রগতি কোত্থেকে, প্রগতির সম্পাদক কে ছিল বলো তো? প্রগতি, কবিতা, এগুলো সম্পাদক কে ছিল বলো? বুদ্ধদেব বসু। ভেরি গুড। ধূমকেতু, ধূমকেতু আমরা জানি কার? কাজী নজরুল ইসলামের। লাঙল, কাজী নজরুল ইসলাম। আমি দ্রুত টেনে দিচ্ছি। নবযুগ, এটাও কি কাজী নজরুল ইসলামের, এবং এটার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন হচ্ছে শেরে বাংলা আবুল কাশেম ফজলুল হক, মানে ফজলুল হকের ছিল। তিনি নিজ অর্থে এই পত্রিকাটি প্রকাশ করেন, তবে পত্রিকাটিতে সম্পাদকের নাম থাকার বদলে পরিচালকের নাম থাকতো। বুঝতে পেরেছ? আর এটা ছিল কাজী নজরুল ইসলাম এবং রাজনীতিবিদ কমরেড মুজাফফর আহমদের যুগ্ম সম্পাদনায় প্রকাশিত পত্রিকা নবযুগ। এখানে বিস্তারিত লেখা আছে, তোমরা একটু পড়ে দেখো। সজনীকান্ত দাস, স্যাটায়ার চিনো? স্যাটায়ার, খোঁচামারা, উনি এই কাজটা করতেন। এবং শনিবারের চিঠি ছিল স্যাটায়ারধর্মী সাহিত্যিক পত্রিকা। এটা নিয়ে 2 বার প্রশ্ন আসছে। হাস্যকৌতুক তির্যক মন্তব্যের মাধ্যমে শনিবারের চিঠি 30 ও 40 দশকের বাংলা সাময়িক পত্রের ইতিহাসে বিশিষ্ট স্থান অধিকার করে আছে। এরূপ মন্তব্য থেকে দেখো, মানে এই যে তির্যক মন্তব্য থেকে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, প্রমোদ চৌধুরী, কল্লোল গোষ্ঠীর কেউই রেহাই পায়নি, এবং এই রসিকতার সবচেয়ে বেশি শিকার হয়েছিলেন কাজী নজরুল ইসলাম। বুঝতে পেরেছ? হ্যাঁ, প্রগতি, প্রগতি একটি সাহিত্য পত্রিকা, আমরা জানি বুদ্ধদেব বসু এবং অজিত কুমার দত্তের সম্পাদনায় ঢাকা থেকে প্রথম প্রকাশিত। তো বুদ্ধদেব বসুর নাম তো সবাই জানো, অজিত কুমারের নামটাও মনে রাখিও। প্রগতির প্রধান বিষয় ছিল সাহিত্য আধুনিকতা, এবং প্রগতি পত্রিকার একটা বড় বৈশিষ্ট্য ছিল বিশ্ব সাহিত্যকে ধারণ করা। বিশ্ব সাহিত্য মানে কি? ধরো আমরা এখন খুব সহজে তোমার বিদেশি যে গল্প কবিতা এগুলো কিন্তু পাচ্ছি, তো সেটা তো সহজে ছিল না, তখন এত পাওয়া যেত না। প্রগতির প্রতিটি সংখ্যাতেই বিদেশি কবিতা, গল্প প্রভৃতির অনুবাদ এবং বিশ্ব সাহিত্য নিয়ে তুলনামূলক আলোচনা প্রকাশিত হতো। কবিতা, ওই যে বুদ্ধদেব বসু এবং প্রেমেন্দ্র মিত্র এটা সম্পাদক। আর হচ্ছে এটা মনে রাখবো জাস্ট, কিন্তু 1 বছর পরেই সম্পাদনা ও প্রকাশনার দায়িত্ব এককভাবে চলে আসে বুদ্ধদেবের হাতে। মানে প্রথমে 2 জন ছিলেন, বুদ্ধদেব এবং প্রেমেন্দ্র মিত্র, পরবর্তীতে এটা শুধু বুদ্ধদেব বসুই সম্পাদনা করেন। শিখা, একটু খেয়াল করো, 1926 সালে ঢাকায় প্রতিষ্ঠিত হয় মুসলিম সাহিত্য সমাজের মুখপত্র। ঠিক আছে, এটা হচ্ছে পত্রিকা না। আর পত্রিকা খেয়াল করো, পত্রিকা শিখা হচ্ছে ঢাকার মুসলিম সাহিত্য সমাজের মুখপত্র হিসেবে 1927 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। তাহলে শিখা পত্রিকা প্রকাশিত হয় কত সালে? 1927 সালে। আর মুসলিম সাহিত্য সমাজ তোমার প্রতিষ্ঠিত হয় কত সালে? 26। বুঝতে পেরেছ? হ্যাঁ, এবং এটা সম্পাদক ছিলেন হচ্ছে আবুল হোসেন। এখান থেকে প্রশ্ন আসে, একদম ইম্পর্ট্যান্ট, খুব ইম্পর্ট্যান্ট। সম্পাদক ছিলেন কে? আবুল হোসেন। ঢাকার সাহিত্যিক গোষ্ঠী মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে বুদ্ধির মুক্তি আন্দোলনের সূত্রপাত করেন। তো এখানে প্রশ্ন আসতে পারে যে বুদ্ধির মুক্তি আন্দোলন কিসের সাথে সম্পৃক্ত বা কিসের সাথে যুক্ত, এই ধরনের প্রশ্ন থাকতে পারে। ঠিক আছে, তো শিখার প্রতিটা সংখ্যার শিরোনামে যে উক্তিটা থাকতো সেটা মনে রাখবা। জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। এটা আসে অনেক সময়, রিটার্নেও আসে। মুসলমান পরিচালিত সাময়িক পত্র, সবাই একটু মনোযোগ দাও। সুধাকর, শেখ আব্দুর রহিম, মিহির, শেখ আব্দুর রহিম। তাহলে মিহির ও সুধাকর কার হবে বলো তো? এই দুটো আবার একসাথে, মিহির ও সুধাকর, এই দুটো আবার একসাথে, তাহলে এগুলো কার হবে? ওই সেম শেখ আব্দুর রহিম, তাই না? শেখ আব্দুর রহিমের। আচ্ছা, হাফেজ, হাফেজ কার? হাফেজও সেম, শেখ আব্দুর রহিমের। 1897 সালে প্রকাশিত হয়। দরকার নাই, সাল দরকার নাই, এগুলো জাস্ট এটাই মনে রাখবো। শেখ আব্দুর রহিমের এই 4টা, সুধাকর, মিহির, মিহির ও সুধাকর, হাফেজ,
এই চারটা একসাথে শেখ আব্দুর রহিমের, এই চারটা একসাথে মনে রাখবা। মুসলমান পরিচালিত সাময়িক পত্র বাকিগুলো দেখো, কোহিনুর মোহাম্মদ রওশন আলী, নবনুর সৈয়দ এমদাদ আলী, বাসনা শেখ ফজলুল করিম, সওগাত হচ্ছে মোহাম্মদ নাসিরউদ্দিন, এটা আসে, সওগাত হচ্ছে মোহাম্মদ নাসিরউদ্দিন। আজিজুল নেহারকে বলো তো? মীর মশাররফ। আজিজুল নেহার কী হয় বলো তো? ওনার প্রথম ওয়াইফ, মানে উনি হচ্ছে দুজনকেই সন্তুষ্ট করছে। কিভাবে? প্রথম ওয়াইফের নামে হচ্ছে পত্রিকা, আর দ্বিতীয় ওয়াইফের নামে কী লিখছিল বলো তো? পড়াইছিলাম, আত্মজীবনী ছিল। ভেরি গুড, এই তো। আচ্ছা, এরপর আসো বেগম। বেগম পত্রিকা দেখো, বেগম হচ্ছে বাংলা ভাষায় প্রথম সচিত্র নারী সাপ্তাহিক। দেখো বেগম, বেগমটা মনে রাখবা। বেগম প্রথম সংখ্যার সম্পাদকীয় পত্রিকাটির প্রতিষ্ঠাতা ছিলেন তৎকালীন সওগাত পত্রিকার সম্পাদক মোহাম্মদ নাসিরউদ্দিন। তাহলে বেগমের সম্পাদক কে ছিলেন? মোহাম্মদ নাসিরউদ্দিন, এবং প্রতিষ্ঠাতা সম্পাদিকা ছিলেন বেগম সুফিয়া কামাল। তবে পরে পত্রিকাটি সম্পাদনা শুরু করেন নূরজাহান বেগম, যার কারণে ওই নাসিরউদ্দিনের নাম তেমন থাকে না, দেখা যায় কার নাম থাকে? নূরজাহান বেগমের নাম থাকে। বুঝতে পারছো বিষয়টা? কার নাম থাকে? নূরজাহানের নাম থাকে। ওকে। বাংলা একাডেমি কর্তৃক প্রকাশিত পত্রিকা উত্তরাধিকার, এটা হচ্ছে মাসিক পত্রিকা। বাংলা একাডেমি পত্রিকা ত্রৈমাসিক, এটা নিয়ে অনেকে ঝামেলা শুরু করে দেয়। ধান শালিকের দেশ হচ্ছে ত্রৈমাসিক। এগুলো অনেক বইতে তোমার একটু এলোমেলো আছে, এগুলো আমরা সরাসরি ওয়েবসাইট থেকে নিয়ে দিয়েছি, সো টেনশনের কিচ্ছু নাই, ঠিক আছে? বাংলা একাডেমি বিজ্ঞান পত্রিকা, এটা হচ্ছে ষান্মাসিক। বাংলা একাডেমি জার্নাল ষান্মাসিক। বার্তা, বর্তমানে এটা হচ্ছে অনিয়মিত প্রকাশনা, ঠিক আছে? এই যে এখানে আছে। মুক্তিযুদ্ধকালীন কিছু পত্রিকা, যেমন জয় বাংলা, এটা অবশ্যই মনে রাখবা, এটা সম্পাদক হচ্ছেন আব্দুল গাফফার চৌধুরী। অগ্রদূত, এটা সম্পাদক হচ্ছে আজিজুল হক। জন্মভূমি, এটা হচ্ছে মোস্তফা আল্লামা, দরকার নাই, এই শুধু এই দুটা, প্রথমটা মনে রাখবা, জয় বাংলা। এগুলো আমি পড়াবো না, খেয়াল করো, সরি। এখানে হচ্ছে পত্রপত্রিকা সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যগুলো, হ্যাঁ, এগুলো সব একসাথে আছে। দেখো এখানে হচ্ছে একদম মানে খুব ইম্পর্ট্যান্ট যেগুলো অবশ্যই দেখতে হবে। ষান্মাসিক মানে 6 মাসে, ত্রৈমাসিক মানে 3 মাসে, পাক্ষিক মানে 15 দিনে, মাসিক মানে মাসে একবার, সাপ্তাহিক মানে সপ্তাহে একবার, দ্বিপাক্ষিক মানে কি? এটা কোন বই আমি নিজেও ভুলে গেছি আসলে, কারণ বই তো অনেক আনা হয়, মানে কোনটাতে গুছানো, কোনটাতে সুন্দর করে লিখছে দেখার জন্য। এটা একটা মেবি ছোট্ট একটা কোনো একটা বই ছিল, টাইপের, ওই তোমার ডাইজেস্ট টাইপের। অনেকে জিজ্ঞেস করে যে ডাইজেস্ট করলে হবে কি না। এখন তুমি যদি মানে মূল জিনিসটা না জানো, মূল বিষয়টা না জানো, তাহলে কি শুধু ডাইজেস্ট করলে হবে? তোমরা এখন কোনোভাবে কষ্ট করে ক্লাসগুলো করে নাও, পরে প্রয়োজনে ডাইজেস্ট থেকে চোখ বুলাই নিবা। তাহলে বলো, সওগাত পত্রিকার সম্পাদক কে ছিলেন? ভেরি গুড। ঢাকা থেকে প্রকাশিত প্রথম বাংলা পত্রিকা কোনটি? ঢাকা থেকে ঢাকা প্রকাশ, হ্যাঁ একদম সহজ। আচ্ছা, কুষ্টিয়ার কুমারখালী থেকে প্রকাশিত কোনটা? গ্রামবার্তা প্রকাশিকা। তারপর হচ্ছে তোমার পূর্ব বাংলা থেকে প্রকাশিত প্রথম কোনটা? রঙ্গপুর, ভেরি গুড। বাঙালি পরিচালিত প্রথম কোনটা? বাঙালি, তাহলে বাঙ্গাল থাকবে। দেখো এগুলো কিন্তু সবগুলো কি নামের সাথে বোঝা যায়। বাঙালিটা বাঙ্গাল, পূর্ব বাংলার যেটা সেটা ছিল রংপুর ছিল, ঢাকারটা ঢাকা প্রকাশ, তাই না? কুষ্টিয়ারটা হচ্ছে কুষ্টিয়ার কুমারখালী থেকে যে এটা, ওটা হচ্ছে কী ছিল? কাঙাল হরিনাথের গ্রামবার্তা প্রকাশিকা। ভেরি গুড। আচ্ছা, পংক্তি ও উদ্ধৃতি একদম সহজ। আমরা এটা জাস্ট আমরা কেউ মানে মাথায় নেওয়ার চেষ্টা করব না, আমরা টেনে দিব। হ্যাঁ, দেখো এখানে হচ্ছে একসাথে আছে, ঠিক আছে? এখানে একসাথে আমি ছবি তুলে দিয়েছি, এখান থেকে দেখে নিবা। এখানে একসাথে আছে, এখানে একসাথে আছে, এখানে একসাথে আছে। এগুলো সব কাজী নজরুল, রবীন্দ্রনাথ, তারপর হচ্ছে তোমার অন্যান্যদেরগুলো আছে, আর আমরা হচ্ছে কিছু আলোচনা করব ছোট করে। হ্যাঁ, একখানি ছোট ক্ষেত আমি একলা, মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ, কে বলেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। এ জগতে হাই সেই বেশি চাই, আছে যার ভুরি ভুরি, সত্য যে কঠিন, কঠিনের ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা, রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা আরম্ভ করি শেষ করি না, আড়ম্বর করি কাজ করি না, যাহা অনুষ্ঠান করি তাহা বিশ্বাস করি না,
যাহা বিশ্বাস করি তাহা পালন করি না। রবীন্দ্রনাথ ঠাকুর। হে দারিদ্র তুমি মোরে করেছ মহান, আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি। নজরুল। তোমারে যে চাহিয়াছে ভুলে একদিন, সে জানে তোমারে ভোলা কি কঠিন। কোনো কালে একা হয়নি কো জয়ী পুরুষের তরবারি, প্রেরণা দিয়েছে শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। যে বলেছিল যে পুরুষরা খালি উত্তম হয়, এই যে পুরুষদেরকে আসলে উত্তম করে তোলে কে? নারীরা, বুঝতে পেরেছ? তারপর দেখো, যুগের ধর্ম এই, পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই। তুমি যদি পীড়ন করো, সে পীড়নটা তোমাকেই এসে পীড়া দিবে। কয়টা পর্যন্ত ক্লাস দেখি আজকে সারা রাত নিতে পারি কিনা। হেতাশ হবে সমপাপী, আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি। তুমি দেখবা, ধরো কোনো কিছু একটা ভাইরাল হইলো, হ্যাঁ, অথবা ধরো মানে কোনো একটা ঘটনা, হ্যাঁ, দেখবো ওটা নিয়ে সবাই কত মজা করে, দেখো গা, কেউ জানে না কিন্তু সে নিজেও কিন্তু এসব করে বেড়ায়, এসব খারাপ কাজ। হয়তো তারটা এখনও অপ্রকাশিত, তাই না? কিন্তু সে দেখা যায় খুব মজা করে আরেকজন নিয়ে। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। কাজী নজরুল। হে দারিদ্র তুমি মোরে করেছ মহান, তুমি মোরে দানিয়েছ খ্রিস্টের সম্মান। কাজী নজরুল। ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে, মানে তুমি যেটা বলবা সেটাই তুমি কি করবা, লিখবা, কলমে সেটাই আসবে। আর উল্টো করতে গেলে মুখে শুধু কালি পড়ে। প্রমোদ চৌধুরী। হ্যাঁ, প্রমোদ চৌধুরী। সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। মরণের হাত ধরে স্বপ্ন ছাড়া কে বাঁচিতে পারে বলো? মরণ আসছে, তাই না? আমি কি বলেছিলাম, জীবনানন্দ দাশের কবিতা বারবার কোন বিষয়টা উঠে আসে? মৃত্যুর বিষয়টা। হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন, তা সবে অবোধ আমি অবহেলা করি। মাইকেল। ওরে বাছা মাতৃকোষে রতনের রাজে, এ ভিখেরি দশা তবে কেন তোর রাজে? কার কথা? নিজের কথা বলছে। দেশি ভাষা বিদ্যা যার মনে ন জুয়াই, নিজ দেশ ত্যাগী কেন বিদেশ ন যায়। যেসব বঙ্গেতে জন্মে হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় ন জানে। আব্দুল হাকিম। মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। শেখ ফজলুল করিম। ফজলুল্লাহ, ফজলল। 16 নয়, আমার মাতৃভাষা 16 শতরূপ। কে বলেছেন? কে বলেছেন? মুনির চৌধুরী। ভেরি গুড, এটা বলেছেন মুনির চৌধুরী। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চাই? কে বাঁচিতে চাই? রঙ্গলাল। কে বলেছেন? রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে। কে? কুসুম কুমারী। কার মা? জীবনানন্দ দাশের মা। রফিক আজাদ। আমার ক্ষুধার কাছে কিছুই ফেললে নয় আজ, ভাত দে হারামজাদা, তা না হলে মানচিত্র খাবো। কে? রফিক আজাদ। আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি। শেখ মুজিব। শহীদুল্লাহ। ভেরি গুড, এটা অনেকে শেখ মুজিব দিবে, যদি শেখ মুজিব থাকে অনেকে শেখ মুজিব দিয়ে আসবে। লালন শাহ। কেউ মালা কেউ তসবি গলায়, তাই তো জাত ভিন্ন বলাই, জন্মই আমার আজন্ম পাপ। দাউদ হায়দার। জীবে প্রেম করে যেজন, সেজন সেবিছে ঈশ্বর। স্বামী বিবেকানন্দ। অবাক পৃথিবী অবাক করলে তুমি, জন্মেই দেখি ক্ষুব্ধ স্বদেশ ভূমি। সুকান্ত। আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়েছ বসি, আমার কবিতাখানি। আসলেই পড়বে, দেখো শতবর্ষ, হ্যাঁ 1400 সাল, রবীন্দ্রনাথ ঠাকুর। আজও আমি বাতাসে লাশের গন্ধ পাই, আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি। এটা হচ্ছে রুদ্র মোহাম্মদ। আপনাকে বড় বলে বড় সেই নয়, লোকে যারা বড় বলে বড় সেই হয়। এটা একটা সময় তোমার ঈশ্বরচন্দ্র গুপ্তের নামে ছিল। হ্যাঁ, এটা আসলে ঈশ্বরচন্দ্র গুপ্ত না, পরবর্তীতে এটা অনেক বছর, প্রায় অনেক বছর পরে এটা ঠিক করা হয়েছে। এটা হচ্ছে হরিশ্চন্দ্র মিত্র। ঠিক আছে, এটা হরিশ্চন্দ্র মিত্র। আবার আসিব ফিরে, এটা তোমরা জানো, জীবনানন্দ দাশ। আপনারাই লই বিব্রত রহিতা, আসি নাহি কে অবনি পরে, সকলের তরে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। এটা এবার আসছে, তাই না? 45 আসছে না এটা? কামিনী রায়। আমাদের স্বপ্ন হোক ফসলের সুষম বন্টন। কে বলেছেন? সমর সেন। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। আবু জাফর ওবায়দুল্লাহ। এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। হেলাল হাফিজ। কবিতায় আর কী লিখব?
যখন বুকের রক্তে লিখেছে একটি নাম বাংলাদেশ। মোহাম্মদ মনিরুজ্জামান। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। ছাড়পত্র সুকান্ত। আশাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা। শামসুর রহমান। কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। শেখ ফজলুল করিম। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন জলসানো রুটি। সুকান্ত। গাহি সাম্যের গান, কাজী নজরুল ইসলাম। জন্মে আমার আজন্ম পাপ, দাউদ হায়দার। জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে, মাইকেল মধুসূদন দত্ত। তুমি অধম, তাই বলে আমি উত্তম হইব না কেন, বঙ্কিম। তুমি আসবে বলে হে স্বাধীনতা, সকিনা বিপির কপালে ভাঙলো, শামসুর রহমান। ধর্ম সাধারণ লোকের সংস্কৃতি, এটা আসছিল। আর সংস্কৃতি শিক্ষিত মার্জিত লোকের ধর্ম, এটা হচ্ছে মোতায়ের হোসেন চৌধুরী। বইটার নাম হচ্ছে সংস্কৃতি কথা। কি নাম? ঊর্ধ্বশির যদি তুমি কুল মান ধনে, করিও না ঘৃণা তবু নিচের শির জনে, মাইকেল। এখন আসো এক নজরে বাংলা সাহিত্যের বিখ্যাত কবি সাহিত্যিকদের ছদ্মনাম। সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম কি? নীল লোহিত। কি নাম? নীল লোহিত। আচ্ছা, নীল লোহিত আমরা আবার কোথায় পাই বলো তো? নীল লোহিত আমরা আরেকজন কার পাই? প্রমোদ চৌধুরীর ছদ্মনাম আছে নীল লোহিত, তবে সেটা মানে তেমন প্রচলিত না, এটা বেশি প্রচলিত সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম। সুনন্দ কার ছদ্মনাম? সুনন্দ কার ছদ্মনাম? নারায়ণ গঙ্গোপাধ্যায়। মীর মশাররফ হোসেনের ছদ্মনাম হচ্ছে গাজী মিয়া, একটা চন্দ্রবিন্দু হবে তাই না? জরাসন্ধ কার ছদ্মনাম? চারুচন্দ্র চক্রবর্তী। যাযাবর বিনয় মুখোপাধ্যায়। বলাইজাত মুখোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে বনফুল, ওনাকে বনফুলই বলা হয়। ওনার ছোটো গল্পগুলো এত সুন্দর, পড়তে পারো তোমরা। কালকুট কোন লেখকের ছদ্মনাম? সমরেশ বসু। সনাতন পাঠক বলো তো কে? সুনীল গঙ্গোপাধ্যায়। তাহলে সুনীল গঙ্গোপাধ্যায়, সনাতন পাঠক পেলাম, আরেকটা কি পেয়েছি? নীল লোহিত পেয়েছি। দৃষ্টিহীন কার ছদ্মনাম? মধুসূদন মজুমদার, নট মাইকেল। ওকে, মধুসূদন। টেকচাঁদ ঠাকুর, এটা তো আমরা জানি, প্যারীচাঁদ মিত্র। বিনয় কৃষ্ণ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি? যাযাবর। বাংলা সাহিত্যে গাজী মিয়াকে এটা জানি আমরা তাই না? মীর মশাররফ হোসেন। কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম হুতুম প্যাঁচা। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হিসাব নাই, অনেকগুলো। ভানুসিংহ ঠাকুর তাই না? আর আমরা আরও অনেকগুলো পড়েছি। অশোক সৈয়দ কার ছদ্মনাম বলো তো? সৈয়দ আছে, তাহলে দেখলে বোঝা যায় না? আব্দুল মান্নান সৈয়দ। মৈনাক কার ছদ্মনাম? শামসুর রহমান। ভেরি গুড। আর আমরা যে একটু আগে পড়লাম, উনি যখন মুক্তিযুদ্ধের সময় ছদ্মনামে লিখতে, সেই ছদ্মনামটা কী নাম ছিল? মজলুম আদিব, মানে বিপন্ন লেখক। হ্যাঁ, মজলুম আদিব। ভেরি গুড। হুতুম প্যাঁচা কার? কালীপ্রসন্ন সিংহ। শওকত ওসমানের প্রকৃত নাম হচ্ছে শেখ আজিজুর রহমান। কবি কায়কোবাদের আসল নাম হচ্ছে কাজেমাল কুরাইশি। কোথাও কোথাও কোরাইশিও আছে, কোরেশিও আছে। প্রমোদ চৌধুরীর ছদ্মনাম কি? বীরবল। পরশুরাম কার ছদ্মনাম? রাজশেখর বসু। ধূমকেতু এটা তো আমরা জানি তাই না? কাজী নজরুল ইসলাম। বীরবল এটাও আমরা জানি, প্রমোদ চৌধুরী। শরৎচন্দ্রের ছদ্মনাম অনিলা দেবী। আরও কয়েকটা ছদ্মনাম আমরা পড়েছি। প্রবোধ কুমার কোন সাহিত্যিকের প্রকৃত নাম বলো তো? ওনার ডাকনাম ছিল মানিক, তাহলে মানিকের কোন গল্পটা লেখার সময় তিনি ছদ্মনামটা ইউজ করেন? অতসীমামি। ভেরি গুড। এখানে একসাথে আছে, এগুলো হচ্ছে সাহিত্য কথা থেকে দেওয়া হয়েছে, একসাথে আছে, একসাথে দেখে নিতে পারো। বাংলা সাহিত্যে প্রথমগুলো আমি পড়াবো না, এখানে একসাথে আছে সব, দেখো একসাথে সব আছে। প্রথম আমি পড়াচ্ছি না। এটা হচ্ছে আমরা কি কি পড়লাম? পত্রিকা, তারপর হচ্ছে তোমার উপাধি, ছদ্মনাম, তারপর হচ্ছে তোমার উক্তি পঙ্ক্তি, তারপর হচ্ছে বাংলা সাহিত্যে প্রথম। ঠিক আছে, শেষ না তো ক্লাস আরও আছে। স্লাইডগুলো সব দেয়া আছে অলরেডি, আমি কালকে দিতে বলছি। শামসুর রহমান খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকে ওনার সম্পর্কে। হ্যাঁ, 9:30 ক্লাস হবে। হ্যাঁ, শুরু করে দিচ্ছি আমরা, খুব ইম্পর্ট্যান্ট, একটু খেয়াল করো। শামসুর রহমান, ওনার জন্ম হচ্ছে পুরান ঢাকার মাহুতটুলিতে জন্মগ্রহণ করেন। পৈতৃক নিবাস হচ্ছে নরসিংদী জেলার রায়পুরার পাড়াতলি গ্রামে।
তো একবার পরীক্ষায় যখন প্রশ্ন আসছে সেখানে ভুলে পাড়াতলির জায়গায় পাহাড়তলি ছিল, ভুলে পাহাড়তলি ছিল, তার মানে ওনার সম্পর্কে প্রশ্ন আসছে। হ্যাঁ, পৈতৃক নিবাস কোথায়, যেমন গতবার আসলো আখতারুজ্জামান ইলিয়াস সম্পর্কে, ওনার ডাকনাম হচ্ছে বাচ্চু। ওকে, আখতারুজ্জামান ইলিয়াসের ডাকনাম কি বলো তো, মনে আছে কারো? মঞ্জু, তাই না? তিনি রোমান্টিকতার সাথে সমাজ মানসিকতার সংমিশ্রণ ঘটিয়ে নতুন কাব্যধারার জন্ম দিয়েছেন এবং ওনার কবিতার লক্ষণীয় বৈশিষ্ট্য হচ্ছে নগর জীবনের যন্ত্রণা, একাকিত্ব, পারিবারিক সামাজিক বন্ধন। মোট কথা নগর জীবনটা অনেক বেশি প্রাধান্য পেয়েছে, যার কারণে আমরা ওনাকে বলবো নাগরিক কবি। তিনি নাগরিক কবি হিসেবে খ্যাত। শামসুর রহমানের ছদ্মনাম মৈনাক, সিন্দাবাদ, চক্ষুষ্মান, লিপিকার, নেপথ্যে, জনাদিকে, এগুলো আসে। এসব ছদ্মনামে তিনি বিভিন্ন পত্রিকায় লিখতেন, তবে মুক্তিযুদ্ধের সময় লিখতেন মজলুম আদিব ছদ্মনামে, যেটা অলরেডি আমি বলেছি। এবং এই সময় তিনি কলকাতার দেশ পত্রিকায় লিখতেন, এটাও মনে রাখবে। আর ওনার কাব্যগ্রন্থগুলোর নাম এখানে আছে। গতবারও ওনার এই কাব্যগ্রন্থটা আসছে, যেটা কার কাব্যগ্রন্থ, অথবা শামসুর রহমানের কাব্যগ্রন্থ কোনটি, এভাবে যে কোনো একটা প্রশ্ন আসছে। বুকতার বাংলাদেশের হৃদয়, তাহলে নামগুলো দেখে নিতে হবে। এবং বন্দি শিবির থেকে নিয়ে অলরেডি আমি বলেছি এটা মজলুম আদিব ছদ্মনামে লিখেছেন। হ্যাঁ, এবং এখানে তখন মুক্তিযুদ্ধকালে যেহেতু অবরুদ্ধ সময়ে রচিত, ওই সময়ের সব কিছু এখানে উঠে এসেছে এবং উৎসর্গ করেছেন 1971 সালে শহীদদের। বাংলাদেশ স্বপ্ন দেখে, একটু খেয়াল করো সবাই, এটা মনে রাখতে হবে। কেন মনে রাখতে হবে দেখো, এটা 1975 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন নিহত হন, তখন শামসুর রহমান অত্যন্ত ব্যথিত হন। পরবর্তীতে তিনি বঙ্গবন্ধু সোনার বাংলা বিনির্মাণের প্রত্যাশায় দেশীয় রূপকথা এবং পুরাণ কাহিনীর মিথের সংমিশ্রণে এই কাব্যটা রচনা করেছেন। তাহলে বাংলাদেশ স্বপ্ন দেখে, এটার কি কাহিনী বুঝতে পেরেছো, তাই না? উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ, এটা কেন বলেছে যে উদ্ভট উটের পিঠে চলছে? এটা হচ্ছে তোমার 1975 থেকে 82 সাল পর্যন্ত দেশে ঘটিত সামরিক অভ্যুত্থান এবং সামরিক শাসনে দেশ ও জনগণের চরম অবস্থার প্রতিফলন আছে এই কাব্যে, ঠিক আছে? বিখ্যাত কবিতাগুলো দেখো, বর্ণমালা, আমার দুঃখিনী বর্ণমালা, এটা অলরেডি অনেকবার বলেছি। আশাদের ষাট, স্বাধীনতা তুমি, তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা, বুকতার বাংলাদেশের হৃদয়। প্রথম কাব্য কবিতা, তিনি প্রথম কাব্য লিখেন হচ্ছে 18 বছর বয়সে 1949। এটার প্রথম কবিতা হচ্ছে 1949। আর ওনার প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে, এটা মনে রাখবা। কবিতা হচ্ছে 1949 আর কাব্য হচ্ছে প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে। বর্ণমালা, আমার দুঃখিনী বর্ণমালা, এটা বলেছি অলরেডি। যখন অভিন্ন রোমান হরফ চালু করা হয় সব ভাষার জন্য আইয়ুব খান 1968 সালে, তখন তিনি এটা লিখেন। আশাদের ষাট, এটা তো তোমরা জানো, 1969 সালে গণ অভ্যুত্থানের সময় 20 জানুয়ারি গুলিস্তানের একটি মিছিলের সামনে লাঠিতে শহীদ আসাদের ষাট দিয়ে বানানো পতাকা দেখে শামসুর রহমান এটা লিখেন। হাতির সুর, হাতির সুর হচ্ছে স্বৈরশাসক আইয়ুব খানকে বিদ্রূপ করে 1958 সালে তিনি লেখেন হাতির সুর। এগুলো একটু মনে রাখতে হবে, ঠিক আছে? টেলিমেকাস, টেলিমেকাসটা মানে অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে। কেন বলো তো? কারণ এখানে শেখ মুজিবের নাম আছে। ভেরি গুড, কারণ এখানে হচ্ছে শেখ মুজিবের নাম আছে, ঠিক আছে? আচ্ছা, এখানে টেলিমেকাস জিনিসটা কি? টেলিমেকাস হচ্ছে একটা নাম, এটা হচ্ছে গ্রিক বীর, গ্রিক বীর, ঠিক আছে? তো বাংলাদেশের অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমান যখন কারাগারে, তখন তাকে উদ্দেশ্য করে লিখেন অসাধারণ কবিতা টেলিমেকাস। আর উপন্যাসগুলো দেখো, অক্টোপাস, তারপর হচ্ছে অদ্ভুত আধার এক, নিয়ত মন্তাজ, এলো সবেলায়, সবসময় কাব্য থেকে প্রশ্ন থাকবে। তাহলে তারপরেও উপন্যাস চারটা একটু মনোযোগ দিই, মানে জাস্ট চোখ বুলাই নিবা, তবে প্রশ্ন থাকে কাব্য থেকে। অদ্ভুত আধার এক, এটা একটু মনে রাখবা। কেন মনে রাখবা? এটা হচ্ছে ওনার আত্মজৈবনিক উপন্যাস। জীবন দাসের অদ্ভুত আধার এক কবিতার শিরোনাম থেকে এই নামটা তিনি নিয়েছেন এবং এই উপন্যাসটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত এবং এটার কাহিনী আবর্তিত হয়েছে সাংবাদিক নাদিম ইউসুফকে ঘিরে। তাহলে এটা একটু মনে রাখবা, ঠিক আছে? আত্মস্মৃতি, আত্মস্মৃতি কী কী দেখো তো? স্মৃতির শহর আর হচ্ছে কালের ধুলোয় লেখা। তাহলে ওনার দুটো স্মৃতি, আত্মস্মৃতি কী কী? স্মৃতির শহর আর হচ্ছে কালের ধুলোয় লেখা। প্রশ্ন আসতে পারে কালের ধুলোয় লেখা। তাহলে স্মৃতির শহর, স্মৃতির শহর হচ্ছে ঢাকা শহরকে নিয়ে লিখেছে। আর কালের ধুলোয় লেখা হচ্ছে মানে ওনার জীবনে যা যা ঘটেছে, হ্যাঁ, ওনার রাজনীতি, অর্থনীতি, সাহিত্য, সংস্কৃতি, এইরকম সব কিছুই হচ্ছে ওনার
জীবনের কোনো ঘটনাকে তিনি লুকোতে চাননি, বারবার মুখোমুখি হয়েছেন এবং সেগুলো তিনি গালের ধুলোয় লেখাতে তুলে ধরেছেন। সম্পাদিত পত্রিকা হচ্ছে দৈনিক বাংলা, সাপ্তাহিক বিচিত্রা। তাহলে আমরা কী কী পড়লাম বলো তো? শেখ মুজিবুর রহমানকে নিয়ে যে কবিতাটা লিখেছেন সেটার নাম কি ছিল? টেলেমাকাস। ভেরি গুড। টেলেমাকাস হচ্ছে তোমার একজন গ্রিক বীর। তো তিনি যখন অবরুদ্ধ ছিলেন, হ্যাঁ, তখন হচ্ছে সবাই তার জন্য কি অপেক্ষা করছিলেন। ঠিক একইভাবে শেখ মুজিবুর রহমানও তোমার যখন জেলে ছিলেন তখন দেখা যাচ্ছে সবাই তার মুক্তির জন্য অপেক্ষায় ছিল। ঠিক আছে। তো দেখো, হাসান আজিজুল হক, ওনার জন্ম হচ্ছে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায়। ওনার ছোট গল্পের ধারে অত্যন্ত শক্তিমান লেখক, তাকে ছোট গল্পের বড় পুত্র বলা হয়। তাহলে আমরা মনে রাখবো হাসান আজিজুল হক হচ্ছে ছোট গল্পের বড় পুত্র। ওনার গল্প গ্রন্থগুলো এখানে আছে, এগুলো ইম্পর্ট্যান্ট। কেন? এখানে অনেকগুলোতে তোমার দেশভাগ, মুক্তিযুদ্ধ এই বিষয়গুলো উঠে এসেছে, যার কারণে এই গল্পগুলো থেকে প্রশ্ন থাকতে পারে। তাহলে দেখো তো, আত্মজা একটি করবী গাছ, এটা হচ্ছে দেশ বিভাগের ফলে। তাহলে তোমরা জাস্ট মনে রাখবা প্রেক্ষাপটটা, আত্মযোগ একটি করবী গাছ, এটা হচ্ছে দেশ বিভাগ এখানে প্রাধান্য পেয়েছে। আর আসো, নামহীন গোত্রহীন, এটা হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক। নামহীন গোত্রহীন এটা হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক। ঠিক আছে। উপন্যাসগুলো আমরা দেখি, আগুন পাখি, সাবিত্রী উপাখ্যান আর হচ্ছে শামুক। তো এখান থেকে আগুন পাখি যেটা, সেটা খুবই ইম্পর্ট্যান্ট। আগুন পাখি হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট, আগুন পাখিটা মনে রাখতে হবে। এবং সাবিত্রী উপাখ্যানও মনে রাখবা। আগুন পাখি হচ্ছে তোমার রাঢ়বঙ্গের একটা নারীর জবানিতে লেখক তুলে ধরেছেন 47 পূর্ব অখণ্ড ভারতের উত্থান পতন, রাজনীতি, বিশ্বযুদ্ধের উত্তাপ, এই বিষয়গুলো। ঠিক আছে। প্রবন্ধ হচ্ছে 71 হচ্ছে, হ্যাঁ, বরপুত্র হবে, বরপুত্র। সুমা, থ্যাংক ইউ। কে যেন লিখলো? প্রবন্ধ হচ্ছে 71। করতলে ছিন্ন মাথা, নাটক হচ্ছে চন্দর কোথায়। ঠিক আছে, নাটক হচ্ছে চন্দর কোথায়। আর প্রবন্ধ এটা অবশ্যই মনে রাখবো যেহেতু 71 আছে। তাহলে আমরা কি কি বললাম বলো তো? ওনার মুক্তিযুদ্ধ ভিত্তিক গল্পগ্রন্থ কোনটা? নামহীন গোত্রহীন। তারপরে 47-এর দেশ বিভাগ নিয়ে আত্মজা একটি করবী গাছ। ভেরি গুড। আহসান হাবিবের কাব্যগুলো ইম্পর্ট্যান্ট। কাব্যগুলো থেকে হয়তো প্রশ্ন আসতে পারে, নাও আসতে পারে। আহসান হাবিব থেকে প্রশ্ন কম আসে। ওনার হচ্ছে রাত্রি শেষ, ছায়া হরিণ, সারা দুপুর, এটা মনে রাখবা, কারণ সারা দুপুর হচ্ছে ওনার শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ। উপন্যাস হচ্ছে রানীখালের সাঁকো, অরণ্য নীলিমা, জাফরানি রং, পায়রা। ওনার থেকে আর কিছু নেই। নির্মলেন্দু গুণ থেকে 2-1বার প্রশ্ন আসছে কবিতার নাম থেকে। ঠিক আছে। তো নির্মলেন্দু গুণ, ওনার জন্ম হচ্ছে নেত্রকোনা, এটা একটু মনে রাখবা, কারণ ওনার সম্পর্কে যেহেতু প্রশ্ন আসে, 1-2বার আসছে, সেহেতু ওনার স্থানটা মনে রাখবা, জন্মস্থানটা। ঠিক আছে। এবং তিনি নিজ গ্রাম কাশবন বিদ্যানিকেতন নামে একটা স্কুল প্রতিষ্ঠা করেছেন। আর ওনাকে বলা হয়ে থাকে কবিদের কবি, কারণ ওনাকে তরুণরা অনেক বেশি কি করেছে, ফলো করেছে, যার কারণে প্রভাবিত হয়েছে, যার কারণে ওনাদেরকে বলা হচ্ছে কবিদের কবি। কাব্যগ্রন্থগুলো আমরা এখানে নামগুলো আছে, কাব্যগ্রন্থের নামগুলো দেখে নিব। মুজিব লেলিন ইন্দিরা, প্রেমাংশু রক্ত চাই, না প্রেমিক না বিপ্লবী। আর উল্লেখযোগ্য কবিতা, এগুলো ইম্পর্ট্যান্ট। এখান থেকে এই যে হুলিয়া যেটা, সেটা আসছিল। আত্মজীবনী ও স্মৃতিকথা, নির্মলেন্দু গুণের, খেয়াল করো, আমার ছেলেবেলা, আমার কণ্ঠস্বর, আত্মকথা 1971, রক্তঝরা, নভেম্বর। তো আমার ছেলেবেলা নির্মলেন্দু গুণেরও আছে, তারপর হচ্ছে তোমার হুমায়ুন আহমেদেরও আছে, আর রবীন্দ্রনাথ ঠাকুরের যেটা আছে সেটা হচ্ছে শুধু ছেলেবেলা। বুঝতে পেরেছ? তাহলে হুমায়ুন আহমেদের হচ্ছে আমার ছেলেবেলা, নির্মলেন্দু গুণেরও আমার ছেলেবেলা। আর পংক্তিগুলো লাগবে, পংক্তিগুলো দেখে নিবে। যুদ্ধ মানেই শত্রু খেলা, যুদ্ধ মানেই আমার প্রতি তোমার অবহেলা। আর এইটা মনে রাখতে হবে, লাস্টের যেটা, সেটা সমবেত সকলের মতো আমি গোলাপ ফুল ভালোবাসি, রেসকোর্স পার হয়ে যেতে সেই সব গোলাপের একটি গোলাপ গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। তাহলে এটা যেহেতু আছে, শেখ মুজিবের কথা যেহেতু আছে, আসতে পারে যে কার লেখা। এটা হচ্ছে নির্মলেন্দু গুণ। না, শেষ না। হুমায়ুন আজাদ থেকে 2-3টা প্রশ্ন আসছে গত কয়েকবারে। উপন্যাস সম্পর্কে আসছে, কাব্য সম্পর্কে আসছে। হ্যাঁ, হুমায়ুন আজাদ হচ্ছে বিক্রমপুরের রানীখালে জন্মগ্রহণ করেন এবং ওনার যে নামটা ছিল, পিতৃপ্রদত্ত নাম ছিল হুমায়ুন কবির, সেটা চেঞ্জ করে রেখেছে হুমায়ুন আজাদ। তিনি আমৃত্যু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলার অধ্যাপক ছিলেন এবং তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ও 21 পদক পেয়েছেন। এবং 2004 সালে 27 ফেব্রুয়ারিতে বাংলা একাডেমির বইমেলা থেকে ফেরার পথে ঘাতকদের হামলার শিকার হন।
পরবর্তীতে তিনি জার্মানি চলে যান এবং জার্মানি গিয়ে কয়েকদিন পরেই সেখানে তিনি মারা যান। এই গ্রন্থগুলোর নাম অবশ্যই মনে রাখতে হবে, কারণ এটা আসছে অলৌকিক স্টিমার। অলৌকিক স্টিমার, জলচিতাবাঘ, সব কিছু নষ্টদের অধিকারে যাবে, যতই গভীরে যায় মধু, যতই উপরে যায় নীল। এখন আসো কাব্য সম্পর্কিত ছোট ছোট কিছু তথ্য, মজা পাবা। দেখো, ওনার প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে অলৌকিক স্টিমার। এটা হচ্ছে 1973 সালে প্রকাশিত হয়েছে এবং ওনার উৎসর্গ কিন্তুগুলো বেশ মজা পাবা। ওনার উৎসর্গগুলো খেয়াল করো, উনি উৎসর্গ করেছেন নিজেরই কাটানো রাত দিনগুলোর উদ্দেশ্যে, মানে হ্যাঁ, নির্দিষ্ট কোনো মানুষকে উৎসর্গ করেন নাই, উনি করেছেন উনি নিজে যে রাত দিনগুলো কাটিয়েছেন সেগুলোকে। তার দ্বিতীয় কাব্যগ্রন্থ হচ্ছে জলচিতাবাঘ। তারপরেরটা হচ্ছে 85 সালে প্রকাশিত হয়েছে সব কিছু নষ্টদের অধিকারে যাবে। এটা কাকে উৎসর্গ করছে জানো? এটা হচ্ছে হুমায়ুন আহমেদ আর হচ্ছে ইমদাদুল হক মিলনকে উৎসর্গ করছে। মানে ওনাদেরকে বুঝাতে চাইছে ওনাদের লেখা উনি পছন্দ করতেন না, তো ওনাদেরকে উৎসর্গ করছে যে সব কিছু নষ্টদের অধিকারে যাবে। তো মজার বিষয় হচ্ছে ওইটার প্রত্যুত্তরে আবার হচ্ছে ইমদাদুল হক মিলন লিখছেন বন মানুষ। বুঝতে পারছো? ওই বন মানুষ লিখে সেটা আবার হুমায়ুন আজাদকে উৎসর্গ করেছেন ইমদাদুল হক মিলন। যাই হোক, 1987 সালে ওনারা কবি লেখক, ওনারা হচ্ছেন ভালো থাকবেন, ওনারা আবার নিজেরা যুদ্ধ করে। 1987 সালের মার্চে প্রকাশিত ওনার চতুর্থ কাব্যগ্রন্থ যতই গভীরে যায় মধু, যতই উপরে যায় নীল। আর পঞ্চম কাব্যগ্রন্থ, আমি বেঁচে ছিলাম অন্যদের সময়ে, নামগুলো মনে রাখার জন্যই মূলত আমি এগুলো পড়াচ্ছি, আসলে নামগুলোই আসবে, কাকে উৎসর্গ করছেন এটা কোনোভাবেই আসবে না। তারপর প্রকাশিত হয় কাফনে মোরা অশ্রুবিন্দু। এটা উদ্দেশ্য, এটা দেখো কাকে উৎসর্গ করছে, প্রিয় মৃতদের জন্য, হ্যাঁ, প্রিয় মৃতদেরকে। আচ্ছা, সপ্তম এবং শেষ কাব্যগ্রন্থ প্রেরণের কিছু নেই, এটা প্রকাশিত হয় 2004 সালে। হুমায়ুন আজাদের উপন্যাসগুলো দেখো, 56,000 বর্গমাইল, সব কিছু ভেঙে পড়ে, মানুষ হিসেবে আমার অপরাধসমূহ, শুভব্রত, তার সম্পর্কিত সুসমাচার। আমরা এখান থেকে একটা দেখব, সেটা হচ্ছে আব্বুকে মনে পড়ে। এটা হচ্ছে কিশোর ভিত্তিক উপন্যাস, মুক্তিযুদ্ধ ভিত্তিক কিশোর উপন্যাস, মুক্তিযুদ্ধ ভিত্তিক কিশোর উপন্যাস। এটা হচ্ছে 1971 সালের 4 বছরের একটা শিশু, সে হচ্ছে কেন্দ্রীয় চরিত্র এবং তার মানসপটে যে যুদ্ধটা বারবার ভেসে আসে সেটা তিনি তুলে ধরেছেন। হুমায়ুন আজাদের প্রবন্ধগুলো দেখো, শামসুর রহমান, নিঃসঙ্গ শেরপা, তাহলে তিনি কাকে নিয়ে লিখেছেন? শামসুর রহমানকে নিয়ে লিখেছেন। নারী, আমার অবিশ্বাস, দ্বিতীয় লিঙ্গ। আর এগুলো তো জানো, লাল নীল দীপাবলি ওনার, কত নদী সরোবর ওনার। তারপর কিশোর সাহিত্য, যেটা অলরেডি বলেছি, ফুলের গন্ধে ঘুম আসে না, আব্বুকে মনে পড়ে। আহমদ ছফা জন্মগ্রহণ করেছেন চট্টগ্রামে। উনি একাধারে লেখক, ঔপন্যাসিক, কবি, চিন্তাবিদ এবং বলা হয়ে থাকে তোমার আব্দুর রাজ্জাক, সলিমুল্লাহ খান সহ আরও অনেকের মতে মীর মশাররফ হোসেন এবং কাজী নজরুলের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বাঙালি মুসলমান লেখক হলেন আহমদ ছফা। লেখক সংগ্রাম শিবির, এটা একটু মনে রাখো। তিনি 1971 সালে মহান মুক্তিযুদ্ধে বাংলাকে স্বাধীন করার প্রত্যয়ে লেখক সংগ্রাম শিবির গঠন করেন এবং স্বাধীন বাংলাদেশের প্রথম পত্রিকা প্রতিরোধ প্রকাশ করেন। এটা মনে রাখবা, হ্যাঁ। তাহলে লেখক সংগ্রাম শিবির কে গঠন করেন? আহমদ ছফা। প্রতিরোধ, তাহলে স্বাধীন বাংলাদেশের প্রথম পত্রিকা হচ্ছে প্রতিরোধ, যার প্রকাশক, সম্পাদক এবং প্রচারক ছিলেন আহমদ ছফা। ছফার উপন্যাস সূর্য তুমি সাথী। ছফার উপন্যাসগুলো ইম্পর্ট্যান্ট, যদি প্রশ্ন আসে উপন্যাস থেকে আসবে। হুমায়ুন আজাদ, ওনার যে কোনো কিছু থেকে আসতে পারে। শামসুর রহমানের যদি প্রশ্ন আসে, কাব্য থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। ঠিক একইভাবে ছফার থেকে উপন্যাস থেকে আসবে। ওঙ্কার, প্রশ্ন আসতে পারে কীরকম, যে ওঙ্কারে কোন প্রেক্ষাপটে বা কোন পটভূমিতে লেখা, ঠিক আছে? তাহলে দেখো তো, ওঙ্কার হচ্ছে 1969 সালের গণ অভ্যুত্থানের পটভূমিতে লেখা। তারপর একজন আলী কানানের উত্থান, এটা একটু খেয়াল করো। আইয়ুব খান থেকে শুরু করে জাতির পিতা বঙ্গবন্ধু পর্যন্ত সময়ের রাজনৈতিক প্রেক্ষাপট হচ্ছে এই একজন আলী কানানের উত্থান পতনে। অলাদ চক্র, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আমরা কোথায় পড়েছিলাম, নামটা বলো তো? অলাদ চক্র মানে কি? অলাদ চক্র মানে হচ্ছে বন্যী বলে, মানে অগ্নিগোলক, হ্যাঁ। অলাদ চক্র আমরা পড়েছি হচ্ছে তোমার মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস যখন পড়েছি সেখানে পড়েছিলাম, এবং এটা হচ্ছে মুক্তিযুদ্ধকালীন ভারতে অভিবাসী বাঙালিদের নিয়ে, উদ্বাস্তু যারা ছিল ওদের নিয়ে রচিত। বুঝতে পেরেছ? তাহলে এটা অবশ্যই মনে রাখতে হবে, অলাদ চক্রটা। গাভী বৃত্তান্ত, এটা তো খুবই মজার, পড়তে পারো। এটা হচ্ছে তোমার ব্যঙ্গাত্মক একটা রচনা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অনিয়ম সেগুলোর। এটা কেন্দ্রীয় চরিত্র ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি,
তো ওনার নাম ছিল আবু মোহাম্মদ জোনায়েদ, একটা প্রতীকী চরিত্র আর কি, এটা পড়তে পারো, খুবই মজার একটা উপন্যাস। মরণ বিলাস, এটা নামটা মনে রাখো, আর কিছু দরকার নাই। অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী, এটা মনে রাখো। পুষ্পবৃক্ষ এবং বিহঙ্গ পুরাণ। তাহলে আমরা সবচেয়ে যদি মনে একটাও রাখি, যদি একটা নাম মনে রাখি, সেটা কোনটা রাখবো বলো তো? তোমরা তো অনেকগুলো পারো, তাহলে তো টেনশন নেই। ওঙ্কার, তারপর গাভী বৃত্তান্ত, অলাদ চক্র। অলাদ চক্রটা মনে রাখবা, কারণ হচ্ছে এখানে তোমার মুক্তিযুদ্ধ ভিত্তিক বিষয় আছে, উদ্বাস্তুদের কথা তুলে ধরা হয়েছে, তাহলে এটা আমরা অবশ্যই মনে রাখবো, তাই না? সবার প্রবন্ধগুলো দেখো। জাগ্রত বাংলাদেশ, বাঙালি মুসলমানের মন, খুবই বিখ্যাত একটা প্রবন্ধ। শেখ মুজিবুর রহমান ও অন্যান্য, যেহেতু শেখ মুজিবুর রহমান আছে। যদ্যপি আমার গুরু, এটা মূলত অধ্যাপক আব্দুর রাজ্জাক প্রসঙ্গে। বাঙালি মুসলমানের মন, এটা সম্পর্কে লেখা আছে, আমি আর পড়লাম না। আহমদ শরীফ, তিনি একেবারে প্রাবন্ধিক শিক্ষাবিদ এবং পণ্ডিত ছিলেন। উনিও জন্মগ্রহণ করেছেন চট্টগ্রামে। চট্টগ্রাম দেখলেই আমার ভালো লাগে। ওনার উল্লেখযোগ্য গ্রন্থ বাঙালি বাংলা সাহিত্য, সাহিত্য সংস্কৃতি চিন্তা, যুগ যন্ত্রণা। আচ্ছা, এখন আসো, অনেক সময় আসে যে আহমদ শরীফ সম্পাদিত গ্রন্থ, এখানে সবগুলো একটু যদি খেয়াল করে থাকো দেখবা যে সব মধ্যযুগের রচনা, মধ্যযুগের। তাহলে ধরো আসলো যে মুসলিম কবির পদসাহিত্য কে সম্পাদনা করেছেন? কে হবে? আহমদ শরীফ। ধরো তুমি জানো না, তো অনুমান করতে পারো যদি আহমদ শরীফের নাম থাকে তাহলে আহমদ শরীফ। লাইলি মজনু কে সম্পাদনা করেছেন? আহমদ শরীফ। তবে মধ্যযুগের যেগুলো, এই যে 2 থেকে 11 পর্যন্ত সব মধ্যযুগ। এছাড়া 2টা মনে রাখবে, একটা হচ্ছে বাংলা একাডেমির সংক্ষিপ্ত বাংলা অভিধান, একটা হচ্ছে 71 ঘাতক দালালরা কে কোথায়। এই দুটোও কি আহমদ শরীফ। আব্দুল গাফফার চৌধুরী, ওনার থেকে একটা প্রশ্ন আসে, একটা প্রশ্ন না, আরও একটা ইম্পর্টেন্ট আছে। আর একটা তো তোমরা জানো, আমার ভাইয়ের রক্তে রাঙানো, সেটা। আর এইটা একটু খেয়াল করো, বঙ্গবন্ধু শেখ মুজিবের হত্যাকাণ্ডের উপর গাফফার চৌধুরীর একটি চলচ্চিত্র তৈরি করেছেন, সেটা হচ্ছে পলাশী থেকে ধানমন্ডি। এটা অবশ্যই মনে রাখতে হবে, পলাশী থেকে ধানমন্ডি, ঠিক আছে? আর বঙ্গবন্ধুর উপরে আরেকটি চলচ্চিত্র দ্য পোয়েট অফ পলিটিক্স প্রযোজনা তিনি করেছেন, এবং তিনি প্রায় 35টি বই লিখেছেন, ঠিক আছে? তাহলে দ্য পোয়েট অফ পলিটিক্স কে প্রযোজনা করেছেন? আব্দুল গাফফার চৌধুরী। আর ওনার উপন্যাস চন্দ্রদ্বীপের উপাখ্যান, এটা অনেক সময় আসে। অনেক গল্পগ্রন্থ, কৃষ্ণপক্ষ দরকার নাই। আব্দুল গাফফার চৌধুরী অমর কীর্তি, আমার ভাইয়ের রক্তে রাঙানো, 21শে ফেব্রুয়ারি এটা আসে। এর প্রথম সুরকার আব্দুল লতিফ, বর্তমান সুরকার আলতাফ মাহমুদ। আর ওনার সম্পাদিত গ্রন্থ বাংলাদেশ কথা কয়, বঙ্গবন্ধু, মধ্যরাতে সূর্য তাপস, এটা মনে রাখবা। আব্দুল মান্নান সৈয়দ, ওনার ছদ্মনাম হচ্ছে অশোক সৈয়দ, ওনার জন্ম হচ্ছে 24 পরগনা, ভারতে। ওনার প্রবন্ধ গ্রন্থ আমরা এটা পড়েছিলাম, মনে আছে? শুদ্ধতম কবি কে বলো তো? কাকে নিয়ে লিখেছেন? জীবনানন্দ, তাই না? করতলে মহাদেশ। আচ্ছা, আব্দুল মান্নান সৈয়দের উপন্যাসগুলো একটু দেখো। পরিপ্রেক্ষিতের দাসদাসী, ক্ষুধা প্রেম আগুন, অত অজগর, শ্রাবস্তির দিনরাত্রি, আর আধুনিক পুতুল নাচের রীতিকথা। এখন তুমি ধরো আধুনিকটা খেয়াল করলে না, তাহলে ঝামেলা হয়ে যাবে, 9টা বাজলে সমস্যা নেই। তাহলে কে লিখছেন এটা? পুতুল নাচের রীতিকথা লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায়, আর আধুনিক পুতুল নাচের রীতিকথা লিখেছেন আব্দুল মান্নান সৈয়দ। ছোট গল্প সত্যের মতো বদমাশ, এটা অবশ্যই মনে রাখবা, হ্যাঁ? এটা একটা বিখ্যাত গল্প, সত্যের মতো বদমাশ। এখানে কাহিনীটা দেওয়া আছে, দেখে নিবা। আব্দুল মান্নান সৈয়দের অন্যান্য গ্রন্থের মধ্যে তোমরা যেটা মনে রাখবা, আব্দুল মান্নান সৈয়দ, যেমন আহমদ শরীফের সম্পাদিত গ্রন্থগুলোর সাথে কার নাম মনে রাখতে বলেছিলাম? একটু আগে কী বললাম? মধ্যযুগ। আব্দুল মান্নান সৈয়দের সাথে তোমরা মনে রাখবা নজরুল আর হচ্ছে জীবনানন্দ, ঠিক আছে? নজরুল আর জীবনানন্দ। মোতাহের হোসেন চৌধুরী, শোনো, এখন যে এত তাড়াহুড়া করো, ধরো এখন কি করবা বলো তো? ধরো ক্লাসটা শেষ করে কি করবা আমার বলো? জাস্ট আর কয়েকটা স্লাইড আছে, আমি পড়াই দিচ্ছি, খেয়াল করো সবাই। এগুলো তুমি যখন আবার পড়বা তখন অনেক কিছু মনে পড়বে। ভাত খাবা? আচ্ছা, ওনার জন্ম হচ্ছে নোয়াখালী, অনেকে খুশি হয়ে যাবে এখন। আচ্ছা, নোয়াখালীর নাম আসলে হয় কি, ধরো যারা নোয়াখালী ওরাও খুশি হয়, যারা নোয়াখালীর না ওরাও কেন জানি নোয়াখালী শব্দটা শুনলে মানে হাসতে থাকে, কেন কি জানি। হ্যাঁ, অবশ্যই শেষ করবো আমি। দেখো, বাঙালি মুসলমান সমাজের অগ্রগতির আন্দোলন হিসেবে পরিচিত হচ্ছে বুদ্ধির মুক্তি আন্দোলন। কোনটা বলো তো? এই বুদ্ধি মুক্তির আন্দোলনে কাজী আব্দুল ওদুদ, আবুল হোসেন, কাজী মোতাহের হোসেন, আবুল ফজল, আব্দুল কাদির প্রমুখের সহযোগী ছিলেন, এবং ঢাকার মুসলিম সাহিত্য সমাজের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন কে?
মোতায়ের হোসেন চৌধুরী। সংস্কৃতি কথা, মোতায়ের হোসেন চৌধুরীর গ্রন্থ সংস্কৃতি কথা, যেটার একটা উক্তি আমরা আগে বলেছিলাম, ধর্ম সাধারণ লোকের সংস্কৃতি, আর সংস্কৃতি হচ্ছে শিক্ষিত মার্জিত লোকের ধর্ম। রুচিবান লোক 10-এর একজন নয়, 10 পেরিয়ে একাদশ। প্রমোদ চৌধুরী, ওনার ছদ্মনাম হচ্ছে বীরবল আর হচ্ছে নীল লোহিত। উনি জন্মগ্রহণ করেছেন যশোরে, ঠিক আছে। আর আমরা তো এটা জানি তিনি চলিত ভাষারীতির প্রবর্তক। কোন পত্রিকা? সবুজপত্র, তাই না? এবং রবীন্দ্রনাথের কথ্য ভাষায় লেখা উপন্যাস শেষের কবিতা সবুজপত্রে প্রকাশিত হলে তার চলিত ভাষার আন্দোলন ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। এই শেষের কবিতা সম্পর্কে কত যে প্রশ্ন আগে আসছে, কোনো হিসাব নাই। মানে কোনটা উপন্যাস কোনটা কবিতা এরকম। তো তখন তো এটা সহজ ছিল। এরপর আসলো কি চরিত্র নিয়ে আসছে শেষের কবিতা, এরপর আসলো কি উক্তি নিয়ে। এখন জাস্ট এই তথ্যটা মনে রাখো যে শেষের কবিতা কোথায় প্রকাশিত হয়েছিল। কোথায় প্রকাশিত হয়েছিল? প্রথম সবুজপত্রে। তার প্রথম প্রবন্ধ জয়দেব প্রকাশিত হচ্ছে সাধনা পত্রিকায়। আর চলিত রীতির প্রথম গদ্য রচনা হালখাতা, এটা হচ্ছে ভারতী পত্রিকা, 1902 সালে প্রকাশিত হয়। প্রবন্ধ গ্রন্থ তেলনুন লকরি, বীরবলের হালখাতা, এটা আসে অনেক সময়। তারপরে হচ্ছে এটাতে মোট 30টা প্রবন্ধ রয়েছে। রায়তের কথা, প্রবন্ধ সংগ্রহ, এই দুটো অনেক সময় আসে, তেলনুন লকরি আর হচ্ছে বীরবলের হালখাতা। চারিয়ারি কথা, এটাও মাঝে মধ্যে আসে, এটা হচ্ছে গল্প গ্রন্থ, এটা হচ্ছে গল্প গ্রন্থ। ওনার উক্তিগুলো অবশ্যই দেখে নিতে হবে। প্রমোদ চৌধুরীর উক্তি থেকে প্রশ্ন থাকে। গতকাল আমি এটা পেজে দিয়েছিলাম, পিটুয়ের পেজে। জাহানারা ইমাম, উনি শহীদ জননী নামে পরিচিত, এবং ওনার স্মৃতিচারণমূলক যে গ্রন্থ সেটা হচ্ছে 71-এর দিনগুলো। এটা হচ্ছে ওনার যে ছেলে, প্রথম বড় ছেলে, ওনার সন্তান শাফি ইমাম রুমিকে ধরে নিয়ে যায়, পরবর্তীতে ওনাকে আর ফিরে পায় না। হ্যাঁ, এজন্যই ওনাকে বলা হয় শহীদ জননী। অন্যান্য গ্রন্থগুলো দেখো, জীবন মৃত্যু, অন্য জীবন, নিঃসঙ্গ পাইন, প্রবাসের দিনগুলি, ক্যান্সারের সঙ্গে বসবাস। শিশু সাহিত্যগুলো দেখো, গজ কচ্ছপ, 7টি তারা, ঝিকিমিকি। আর 7টি তারা তিমির কার বলো তো? জীবনানন্দ, ভেরি গুড। সেলিম আল দীন, তোমরা তো ভালোই অ্যাক্টিভ। সেলিম আল দীন প্রশ্ন থাকতে পারে। আচ্ছা শোনো, 11 জনের বাহিরে 11 জন থেকে 6 থেকে 7টা প্রশ্ন থাকবে। তাহলে বাহির থেকে প্রশ্ন থাকতে পারে না? অনেকে জিজ্ঞেস করে যে 11 জনের বাহিরে কি আর পড়বো? তো পড়িও না, না পড়লে তুমি পারবা না। তো দেখো, এই যে 6-7টা প্রশ্নর বাহিরে যে আরও তোমার 7-8টা প্রশ্ন থাকবে, সেখান থেকে হুট করে যে কোনো একজন থেকে থাকবে, সবার থেকে তো আর থাকবে না, এজন্যই সবাইকে পড়তে হয়। তো সেখান থেকে সেলিম আল দীন সম্পর্কে থাকতে পারে। সেলিম আল দীন মূলত হচ্ছে একজন নাট্যাচার্য। সেলিম আল দীনের সমাধি হচ্ছে জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ে, প্রকৃত নাম হচ্ছে মঈনুদ্দিন আহমদ। তিনি তার সৃষ্টিকে, শিল্পচিন্তাকে কথানাট্য নাম দিয়েছেন। কী নাম দিয়েছেন? কথানাট্য নাম। তার বিশিষ্ট হচ্ছে নাটকের লোকজ উপাদানের সঙ্গে পুরাণের সমন্বয় সাধন, ঠিক আছে। দরকার নেই, নাসিরুদ্দিন ইউসুফ এবং তিনি মিলে গ্রাম থিয়েটার প্রতিষ্ঠা করেন, এটা মনে রাখবো। তিনি 71-এর যিশু চলচ্চিত্রের সংলাপ রচনা করেন। ওনার নাটকের নামগুলো মনে রাখতে হবে। কেন? অলরেডি এখান থেকে আসছে। কোনটা আসছে? মুনতাসির ফ্যান্টাসি আসছে মেবি, না? মুনতাসির ফ্যান্টাসি, কেরামত মঙ্গল, চাকা, কীর্তনখোলা, চরকাকড়া, ডকুমেন্টারি, প্রত্যেকটা নাম এখানে মনে রাখবো। জন্ডিস ও বিবিধ বেলুন, এগুলো সবগুলো হচ্ছে ওনার নাটক। আর টিভিতে প্রচারিত প্রথম নাটক হচ্ছে লিব্রিয়াম, 1970। এটার পরিবর্তিত নাম হচ্ছে ঘুম নেই। কীর্তনখোলা, এটা হচ্ছে 2000 সালে চলচ্চিত্র নির্মাণ করেন এই নামে আবু সাইদ। আর চাকা নিয়েও তোমার চলচ্চিত্র নির্মিত হয়। আবুল ফজল খেয়াল করো, তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন এবং তিনি ঢাকার মুসলিম সাহিত্য সমাজের অন্যতম প্রতিষ্ঠাতা। তাকে মুক্ত বুদ্ধির চির সজাগ প্রহরী বলা হয়। তিনি বুদ্ধির মুক্তি আন্দোলনের প্রতিষ্ঠাতা, এজন্য মনে রাখবা বুদ্ধির মুক্তি আন্দোলনের মূল কথা ছিল, আমরা আজকে অনেকবার পড়েছি আর পড়বো না। বুদ্ধির মুক্তি আন্দোলন সম্পর্কে এখানে লেখা আছে বিস্তারিত, এটা একটু পড়বা। হ্যাঁ, ওনার উপন্যাস খেয়াল করো, চৌচির, এটা মাঝে মধ্যে আসে যে চৌচির উপন্যাসটা কার? আবুল ফজল, এটা মনে রাখবা। তো এখানে হচ্ছে তোমার চৌচির সম্পর্কে বলা হচ্ছে। চৌচির হচ্ছে উপন্যাসের মধ্যে ঔপন্যাসিক বাংলার বৃহত্তম জনগোষ্ঠীর নারী সমাজের দুর্দশাময় করুণ চিত্র আমাদের সামনে তুলে ধরেছেন। প্রবন্ধ দেখো, বিচিত্র কথা, সমকালীন চিন্তা, এগুলো দরকার নাই আর। এইটা মনে রাখতে হবে, জীবনীয় স্মৃতিকথা, শেখ মুজিব তাকে যেমন দেখেছি। তাহলে এটা কে লিখেছেন? আবুল ফজল, মনে রাখতে হবে। সাংবাদিক মুজিবুর রহমান, এটা ওকে, আবুল ফজল, ওকে।
আত্মকাহিনী এইটা অনেক সময় আসে। দেখো, দুর্দিনের দিনলিপি, দুর্দিনের দিনলিপি হচ্ছে তোমার মুক্তিযুদ্ধকালে তিনি আত্মগোপনে ছিলেন, ওই তখনকার সময় নিয়ে তিনি এই দুর্দিনের দিনলিপিটা লিখেন, এটা হচ্ছে ওনার আত্মকাহিনী, ঠিক আছে। আর হচ্ছে রেখাচিত্র, রেখাচিত্র আরেকটা কী পেয়েছিলাম আমরা, বলো তো আরেকটা কী পেয়েছিলাম, কারো মনে আছে? কার কার উপন্যাস ছিল? বুদ্ধদেব বসু, ভেরি গুড। আর হচ্ছে এই রেখাচিত্র তাহলে কি? এই রেখাচিত্র হচ্ছে ওনার একটা স্মৃতিচারণ বিষয়ক গ্রন্থ। এখানে হচ্ছে তিনি ওকালতি পাঠ বাদ দিয়ে বাংলা ভাষায় লেখালেখি বাদ দেননি, পিতার নির্দেশ ছিল। হ্যাঁ, বুদ্ধদেব বসুর উপন্যাস ছিল, হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা, খেয়াল করো, এই রেখাচিত্র হচ্ছে ওনার একটা স্মৃতিচারণ বিষয়ক গ্রন্থ। এটা তিনি ওনার পিতার স্মরণে রচনা করেছেন এবং পিতার নির্দেশে তিনি ওকালতি পাঠ বাদ দিলেও বাংলা ভাষায় লেখালেখি বাদ দেননি। এর মাধ্যমে তিনি বংশ পরম্পরায় চলে আসা গোড়ারীতি ভেঙে দিয়েছেন। এত কিছু আসবে না, জাস্ট মনে রাখবা দুদিনের দিনলিপিকার, রেখাচিত্রকার, এটা মনে রাখবা। বিহারীলাল চক্রবর্তী বাংলা কবিতার ভোরের পাখি, গীতি কবিতার প্রবর্তক, বাংলা গীতি কবিতার জনক। আচ্ছা, তিনিই প্রথম যিনি কবিতায় নিজের মনের কথা বলেছেন। তার আগে সবাই দেবদেবীর কথা বলতো, এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাদের মধ্যে একজন। এই রবীন্দ্রনাথ ঠাকুরই তাকে বলেছেন ভোরের পাখি। অনেক সময় এটা আসতে পারে, ভোরের পাখি জানো, কিন্তু কে বলেছেন সেটা জানতে হবে। ওনার কাব্যের নাম দরকার নাই, এই তিনটা মনে রাখবা। স্বপ্নদর্শন, শারদা মঙ্গল ওনার শ্রেষ্ঠ রচনা, বঙ্গসুন্দরী, আর হচ্ছে সাধের আসন। রাজা রামমোহন রায় সম্পর্কে আমরা জাস্ট যেটা পড়ব, দেখো, তিনি ইংল্যান্ডে গমনকারী প্রথম ব্যক্তি বাঙালি। তিনি বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচয়িতা, এবং সেটার নাম ছিল গরীয় ব্যাকরণ, আমরা পড়েছিলাম, তাই না? তিনি বাংলা সাহিত্যে প্রথম প্রবন্ধ রচয়িতা, এবং সেই প্রবন্ধ গ্রন্থ হচ্ছে কি? বেদান্ত গ্রন্থ। তাহলে বেদান্ত গ্রন্থ, বেদান্ত সার, গরীয় ব্যাকরণ, এই তিনটা আমরা মনে রাখবো রাজা রামমোহন রায় থেকে। ওনার সম্পাদিত পত্রিকা ব্রাহ্মণ সেবদী, সংবাদ কৌমুদী। সুকান্ত ভট্টাচার্য মাত্র 21 বছর বয়সে যক্ষ্মায় আক্রান্ত হয়ে মারা যান। কলকাতার কালীঘাটে জন্ম। উপাধি হচ্ছে কিশোর কবি। ওনার কাব্যগ্রন্থের নামগুলো মনে রাখবো, তবে ওনার থেকে পংক্তিগুলো বেশি মনে রাখবো, পংক্তি থেকে প্রশ্ন থাকতে পারে। হ্যাঁ, এখানে বিখ্যাত উক্তিগুলো আছে ওনার, দেখে নিবে। আবুল মনসুর, ওনার থেকে মাঝে মধ্যে প্রশ্ন আসে। ওনার স্মৃতি কথা হচ্ছে আমার দেখা রাজনীতির 50 বছর, এটা ইম্পর্ট্যান্ট। শের বাংলা হইতে বঙ্গবন্ধু, এটাও ইম্পর্ট্যান্ট। ওনার গল্পগ্রন্থ দেখো, আয়না, ফুড কনফারেন্স, এটা অনেক সময় আসে। হ্যাঁ, এখানে এটা হচ্ছে ব্যঙ্গাত্মক গল্পগ্রন্থ, আয়না, ফুড কনফারেন্স, এই দুটো। এখানে একটু লেখা আছে, তোমরা একটু দেখে নিবা, ঠিক আছে? ফুড কনফারেন্স। আবুল মনসুর আহমদের স্মৃতিকথা হচ্ছে আত্মকথা। আব্দুল্লাহ মামুন, ওনার সম্পর্কে যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে সুবচন নির্বাসনে কার নাটক? এটা হচ্ছে আব্দুল্লাহ মামুনের। সৈয়দ শামসুল হক, ওনাকে বলা হয়ে থাকে সব্যসাচী লেখক, কারণ হচ্ছে কবিতা, উপন্যাস, নাটক, ছোট গল্প সব কিছুতেই কি ওনার পদচারণা ছিল। তবে মজার ব্যাপার হচ্ছে ওনার প্রথম দিকের লেখাগুলো হচ্ছে ওনার ভাইয়ের সব্যসাচী প্রকাশনী থেকে প্রকাশিত হতো, যার কারণে ওনার ভক্তরা ওনাকে সব্যসাচী বলতো। বুঝতে পেরেছো বিষয়টা? ওনার ভাইয়ের প্রকাশনীর নাম ছিল সব্যসাচী প্রকাশনী। তো আমরা এত কিছু দরকার নাই, যদি সব্যসাচী লেখক কে আসে, সেখানে রবীন্দ্রনাথ, বুদ্ধদেব বসু বা আলাউদ্দিন আল আজাদ যদি না থাকে, তাহলে আমরা ওনাকেই দিব, সৈয়দ শামসুল হককেই দিব সব্যসাচী লেখক, ঠিক আছে? সৈয়দ শামসুল হক কাব্যগ্রন্থ দেখো, পরাণের গহীন ভিতর, এটা আসে আঞ্চলিক ভাষায়। কাব্যনাট্য, পায়ের আওয়াজ পাওয়া যায়, এটা আসে মুক্তিযুদ্ধভিত্তিক নাটক। নুরুল দিনের সারা জীবন, এটাও আসে। গল্প দরকার নেই। উপন্যাস নীল দংশন মনে রাখবা, মুক্তিযুদ্ধভিত্তিক। নিষিদ্ধ লোবান, মুক্তিযুদ্ধভিত্তিক। পায়ের আওয়াজ পাওয়া যায়, এখানে তোমার কাহিনী দেওয়া আছে। নুরুল দিনের সারা জীবন, কাহিনী দেওয়া আছে। নিষিদ্ধ লোবান, কাহিনী দেওয়া আছে। শেষ, আধুনিক যুগ শেষ।